আসসালামু আলাইকুম। জয়গুলি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ আনোয়ার সজীব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা জয়গুলি পরিবারের পক্ষ থেকে এমন একটি ক্লাসের আয়োজন করেছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের ওভারঅল গাইডলাইন্স এবং আমাদের মডেল থেকে যেগুলো পড়তে হবে এবং যেগুলো বাদ দিতে হবে সবকিছুর একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব। এবং প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো বারবার চলে আসছে এবং আসার মতো সবকিছুই সমাধান করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা প্রথমে আমাকে একটু জানাও যে ভাই আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, আর একটু বন্ধু বান্ধবদের আমরা কষ্ট করে মেনশন করে দিব আমাদের ক্লাসটি যে শুরু হয়ে গিয়েছে এটা একটু সবাইকে জানিয়ে দিব। আমাদের সমাধান করার আমরা যেহেতু জাস্ট টাইমে ক্লাসটা শুরু করতে পারি নাই একটু টেকনিক্যাল সমস্যার কারণে, ইনশাল্লাহ একটু আমরা বন্ধু বান্ধবদের জানিয়ে দিব যাতে করে আমরা সবাই চলে আসি এবং খুবই মারমার কাটকাট আলোচনা হবে লিখিতর উপর ইনশাল্লাহ। একটু সবাই বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যারা ক্লাসে চলে এসেছো, একটু ক্লাসটিতে মানে সবাইকে মেনশন করে মেনশন এবং শেয়ার ডান লিখে ফেলো। সবাই একটু শেয়ার ডান লিখি। এবং যারা বিগত সব মানে আমার ক্লাস করেছো অবশ্যই তোমাদের মোটামুটি আইডিয়া আছে যে ভাই আমি কোন স্টাইলে পড়াইতে পছন্দ করি। যেহেতু রিটেন নিয়ে আলোচনা করব, তুমি একটু মনোযোগ দিয়ে শুনবা এবং দাগানো স্লাইডটা এই কারণেই কারেক্ট করতে হবে, যা লিখবে সবকিছুই তোমার খুবই দরকারি জিনিস ইনশাল্লাহ। আরেকটা বিষয়, একটু খাতা কলম নিয়ে বসবো যে ভাই আমি ক্লাস করতে আসছি মানে ক্লাসে আসছি, আমার এখন সকল কাজ বন্ধ, জাস্ট আগামী 1 ঘন্টা আমার সাথে সময় দাও। যারা ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথে পরীক্ষা দিবা মাস্ট বি রিটেনে ভালো করতে হবে। আজকের গাইডলাইনটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাউন্ড স্ক্রিন ক্লিয়ার থাকলে আমরা আলোচনা শুরু করে দেব ইনশাল্লাহ। সাউন্ড স্ক্রিন ক্লিয়ার থাকলে আমরা আলোচনা শুরু করে দেব ইনশাল্লাহ। শেয়ারডান জিদান, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা প্রথমেই যে কথাটা বলার চেষ্টা করছি, আমরা তাহলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটু রিটেন নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা আমাদের যে মডেল ভার্ব আজকের টপিক আছে এই টপিকটাও ক্লিয়ার করে ফেলবো। প্রথমেই আমরা যদি বলার চেষ্টা করি ঢাকা ইউনিভার্সিটিতে লিখিত প্রস্তুতি, এখানে রিটেন অংশে আসলে কি কি আসে। ঢাবির রিটেনে টোটাল মার্ক হচ্ছে 20, ঢাবির রিটেনের টোটাল মার্ক হচ্ছে 20 এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার লিখিত অ্যাড হচ্ছে। তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিবা তাদের জন্য এই আলোচনাটা খুবই কাঙ্ক্ষিত হবে ইনশাল্লাহ। এবং তোমরা একটা জিনিস করবা ভাই, একটু বোঝার চেষ্টা করবা প্রশ্ন কিভাবে ধরতে হবে। ওকে, রিটেনে আসে টোটাল 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে আমরা যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করি আসলে প্রশ্নগুলো কিভাবে আসছে। এই 20 মার্কসের মধ্যে প্রথমেই আমরা দেখে দেখি একটা প্যারাগ্রাফ চলে আসে, এই প্যারাগ্রাফটাতে থাকে টোটাল হচ্ছে 10 মার্ক। ওকে, এরপরে আমার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং চলে আসে। সেন্টেন্স মেকিং এ আসে হচ্ছে 5 মার্ক। সেন্টেন্স মেকিং এ কত? 5। এবং বাকি আমাদের 15 মার্ক ক্লিয়ার। বাকি যে 5 মার্ক থাকে, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের বলেন? বাকি যে 5 মার্ক থাকে এই 5 মার্কের মধ্যে চলে আসতে পারে এক্সপ্লেনেশন, আসতে পারে হচ্ছে সামারি, এক্সপ্লেনেশন আসতে পারে সামারি, আসতে পারে কবিতার থিম, অথবা আসতে পারে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর্থাৎ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, শোনো ভাইয়া একটু বোঝো, আগে লিখো না, আমি তোমাদেরকে স্লাইড প্রোভাইড করব, সুতরাং এখন লেখার দরকার নাই, এখন একটু আমি যা বলি একটু বোঝার চেষ্টা করো। কি ছিল? প্যারাগ্রাফ আসতে পারে আসবে আর কি, সেন্টেন্স মেকিং আসবে 5 মার্ক, আর বাকি যে 5 মার্ক থাকে এর জন্য আমাকে পড়তে হবে এক্সপ্লেনেশন, সামারি, থিম এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস, যার মধ্যে এক্সপ্লেনেশনটা মোস্ট অফ দা টাইম এসে থাকে। মোস্ট অফ দা টাইম কি আসে? এক্সপ্লেনেশন। সুতরাং আমরা যদি 20 মার্কের আলোচনা করতে যাই, আমি প্রথমেই দেখতেছি শুধুমাত্র প্যারাগ্রাফেই আমার কত থাকতেছে ভাইয়া? 10 মার্ক। এতটুকু অংশ তোমরা কি সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। আমরা এরপরে চলে যাব প্যারাগ্রাফ নিয়ে, আসলে কিভাবে প্রস্তুতি শুরু করা উচিত, কি পড়া উচিত, কি বাদ দেওয়া উচিত। এম আই ক্লিয়ার? আমরা এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এরপরে আমরা যদি দেখতে যাই প্যারাগ্রাফ আসলে কিভাবে পরীক্ষায় আসতে পারে, মাথায় রেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যারাগ্রাফে আসে টোটাল 10 মার্ক। এই 10 মার্কের প্যারাগ্রাফটা কি কি সেগমেন্টে এসে থাকে? বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস থেকে আমরা যে জিনিসটা দেখেছি, প্যারাগ্রাফ যে 10 মার্ক থাকে এই 10 মার্ক এসে থাকে, একটা আসে টেক্সট বুক রিলেটেড বা যেটাকে আমরা বলতে পারি টেক্সচুয়াল, আরেকটা আসতে পারে রিসেন্ট ইস্যুজ। কি আসতে পারে ভাইয়া? রিসেন্ট ইস্যুজ, অর্থাৎ টেক্সচুয়াল আসতে পারে এবং রিসেন্ট ইস্যু থেকে প্যারাগ্রাফ চলে আসতে পারে।
আমরা 2019 সাল থেকে 2000 সর্বশেষ 23 সাল পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো আসছে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। তোমাদের প্রতি রিকোয়েস্ট, ভাই এখন তোমরা নোট করার চেষ্টা করো না, তোমরা দেখানো স্লাইডটা কালেক্ট করে নিও। ওকে, এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। এখন এই রিটেন আলোচনাটা একটু গুরুত্ব দিয়ে এই কারণে শুনতে হবে, তুমি 3 মাস এমসিকিউ পড়ছো ভাই। ভাই মাথায় রেখো, এমসিকিউ 15, রিটেনে 20। তুমি রিটেনে ভালো না করলে ফেল করবা, তুমি রিটেনে ভালো না করলে চান্স পাবা না। বুঝতে পারছি? এখন আমি টেক্সচুয়াল প্যারাগ্রাফ আর রিসেন্ট প্যারাগ্রাফ কেন বলছি? 2019 সালে আমার যে প্যারাগ্রাফটা আসছে এটা হচ্ছে 7 মার্কস স্পিচ ছিল, টেক্সট বুকের ফার্স্ট ইউনিটের ফার্স্ট লেসন। সুতরাং সবাই কম বেশি আলোচনা করছে, পড়াশোনা করছে, এটা খুবই স্বাভাবিক। পরীক্ষায় আসছে দ্য 7 মার্কস স্পিচ অ্যান্ড ইট ইনফ্লুয়েন্স। পরীক্ষায় আসছে হচ্ছে 7th মার্কস স্পিচ and its influence on the liberation wire, অর্থাৎ আমাদের 2019 সালে যে প্রথম রিটেন চালু হয়েছে, এখানে কি প্যারাগ্রাফটা আসছে? 7 মার্কস স্পিচ আমরা সবাই পড়ছি, বাট বিষয়টা আসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এটা কিভাবে প্রভাবিত করেছে। ওকে, কোশ্চেন নাম্বার 1 গেল। আমরা এই প্রথম যে প্যারাগ্রাফটা দেখলাম এটা আসছে অবশ্যই টেক্সচুয়াল, আমরা এই প্যারাগ্রাফটা ধরে নিতে পারি হচ্ছে টেক্সচুয়াল। এরপরে 2020 সালে যে প্যারাগ্রাফটা আসছে, 2020 সালে করোনা ভাইরাস খুবই হট টপিক ছিল। 2020 সালে করোনা ভাইরাস খুবই হট টপিক ছিল। একটু মনোযোগ দিয়ে আমার সাথে 10টা মিনিট ব্যয় করো, তোমার রিটেনের ওভারঅল আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো 2020 সালে করোনা ভাইরাস খুব হট টপিক, পরীক্ষায় কি আসছে? তাহলে করোনা ভাইরাস বা কোভিড-19 সবাই পড়ে গেছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে করোনা ভাইরাস, দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19, দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন দ্য ট্যুরিজম সেক্টর অফ বাংলাদেশ, অন দ্য ট্যুরিজম সেক্টর অফ বাংলাদেশ। অর্থাৎ আমি পড়ে গেছি কোভিড-19 বা করোনা ভাইরাস, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষায় চলে আসছে কি করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশের পর্যটন খাতে কিভাবে ফেলছে। এখন ভাইয়া তোমার পর্যটন খাতে প্রভাব চাইছে, তোমার কিন্তু অন্য কোনো খাত এখানে উল্লেখ করার কোনো দরকার নাই। তাহলে করোনা ভাইরাস আমরা সবাই পড়লেও পরীক্ষায় চলে আসছে দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন দ্য ট্যুরিজম সেক্টর অফ বাংলাদেশ। এখন তুমি যখন বাংলাদেশের পর্যটন খাত নিয়ে কথা বলতে যাবা, তুমি এটা নিয়ে কথা বলবা নাকি করোনা ভাইরাস নিয়ে 10 লাইন লিখবা? যেহেতু আমাদের টাইম এবং স্পেস দুইটাই লিমিটেড, সুতরাং তুমি চাইলেও খুব বেশি অংশ বোগাস কথাবার্তা লিখে শেষ করার কোনো সুযোগ থাকবে না। রিটেন নিয়ে অনেক সমস্যা, ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মধ্য থেকে তোমার রিটেনের সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তুমি জাস্ট আমার সাথে 15টা মিনিট ওয়েট করো। এরপরে আমরা 2021-এ চলে যাই। 2021-এ আমরা যে প্যারাগ্রাফটা দেখছি, দেখো ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ আমরা কম বেশি সবাই পড়ছি। ক্লাইমেট চেঞ্জ যে প্যারাগ্রাফটা এটা আমরা কম বেশি সবাই পড়ছি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষায় যে প্যারাগ্রাফটা আসছে, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের প্রভাব কি? আসলে আমরা ক্লাইমেট চেঞ্জ বলতে কি বুঝি? মাথায় রাখবা, ক্লাইমেট বা জলবায়ু হচ্ছে কোনো একটা অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া। সুতরাং ঢাকার ফার্মগেটের যে আবহাওয়া, উত্তরার আবহাওয়া আলাদা হতে পারে, বাট জলবায়ু কিন্তু সেম। এখন এই জলবায়ুর প্রভাব চাইছে বাংলাদেশের উপর কি পড়ছে। যখন জলবায়ুর প্রভাব বাংলাদেশের উপর পড়ছে বলবে, তোমাকে অবশ্যই বাংলাদেশে অতিবৃষ্টি, অতি খরা, এই যে বিষয়গুলো যার ফলে আমাদের ঠিকঠাক আবাদ হয় না, আগের মতো ফসল উৎপাদন হয় না, এটা কোথায় গিয়ে ইম্প্যাক্ট ফেলবে? ইম্প্যাক্ট ফেলবে ইকোনমির উপর। ওকে, এরপরে দেখো 2022-এ কি প্যারাগ্রাফ চলে আসলো? টারশিয়ারি লেভেল এডুকেশন। কি আসছে ভাইয়া 2022-এ? টারশিয়ারি লেভেল এডুকেশন, টারশিয়ারি লেভেল এডুকেশন অফ বাংলাদেশ। তোমরা আমাকে একটু জানাও তো এই টারশিয়ারি শব্দটার মানে কি? তোমরা আমাকে একটু বলো এই টারশিয়ারি শব্দটার মানে কি? প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবা, ইনশাআল্লাহ ভুল হোক আমি ঠিক করে দিব। প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করব। টারশিয়ারি শব্দটার মানে কি বলো?
টারশিয়ারি শব্দটার মানে কি? রকি কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমরা দেখলাম 2021 পর্যন্ত, 2022-এ যেটা আসছে সেটা হচ্ছে টারশিয়ারি লেভেল এডুকেশন অফ বাংলাদেশ। টারশিয়ারি শব্দটার মানে কি? রিটেন নিয়ে 100 একটা গাইডলাইন তোমরা আজকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যারা যারা এখনো শেয়ার করোনি একটু শেয়ার ডান লিখে দিবা, শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দিবা ইনশাআল্লাহ। বলো এই টারশিয়ারি শব্দটার মানে কেউ পারবা? না পারলে আমি সমাধান করে দিব। একটা কথা আমি বারবার বলি, না পারলে আমি সমাধান করে দিব, বাট তোমরা চেষ্টাটা করো। ওকে, হ্যাঁ, তোমরা অনেকেই হায়ার বা উচ্চ শিক্ষা বলতে পারতেছো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, খুবই দুঃখজনক বিষয়, আমার এবার অফলাইন ক্লাস নেওয়ার অভিজ্ঞতায় যেটা দেখেছি, এই টারশিয়ারি শব্দের মিনিং আমাকে 3 ভাগ শিক্ষার্থী উত্তর দিয়েছে, সেটা হচ্ছে পাহাড়ি শিক্ষা। কি উত্তর দিছে ভাই? পাহাড়ি শিক্ষা। সুতরাং এই পাহাড়ি শিক্ষা কিন্তু টারশিয়ারি মানে না, টারশিয়ারি মানে উচ্চ শিক্ষা। এবং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ এটা ছিল টেক্সট বুকে। এম আই ক্লিয়ার? টেক্সট বুকের ভিতরে একটা লাইন ছিল, সেটা হচ্ছে টারশিয়ারি লেভেল এডুকেশন। এখন আমি হায়ার এডুকেশনও যা, টারশিয়ারিও তা, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ভোকাবুলারিতে ভালো হওয়ার না হওয়ার কারণে এই টারশিয়ারি শব্দের মিনিংয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ধরতে পারে নাই। তাহলে আমরা 2022 পর্যন্ত দেখলাম। আমরা যে প্রশ্নগুলো দেখতেছি, তোমরা একটু এই অংশটা একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখো তো ভাইয়ের কাছে, এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখো। তাহলে আমরা দেখলাম ক্লাইমেট চেঞ্জ, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ, টারশিয়ারি লেভেল এডুকেশন অফ বাংলাদেশ। একটু এসএস ডান লিখবা সবাই। এরপরে আমরা 2021 গেল, 2022 গেল, আমরা 2023 লাস্ট ইয়ারে যে প্রশ্নটা আসলো, 2023-এ যে প্রশ্নটা আসছে, এটিকেট এন্ড ম্যানার্স টেক্সট বুকে ছিল। এম আই ক্লিয়ার? এটিকেট এন্ড ম্যানার্স ছিল টেক্সট বুকে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষায় যেটা আসছে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। কি আসছে ভাই? ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, অর্থাৎ গুড ম্যানার্সের গুরুত্ব। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের যে বন্ধু বান্ধবগুলোর রিটেন নিয়ে প্রবলেম আছে একটু সবাই ক্লাসে মেনশন করে দাও, এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ। দেখো ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, অর্থাৎ তোমার এখানে যে বিষয়টা মেনটেন করতে হবে ভাই, তুমি তোমার বাসায় ছোট ভাইয়ের সাথে যদি এখন তুমি আমি করে কথা বলো না, তুই মুই করে বললা, এটা খুব বেশি ম্যাটার করে না। বাট তুমি তোমার অফিস কলিগ, তোমার ক্লাস ফেলো, তোমার ক্লাস টিচারের সাথে গিয়ে এভাবে কিন্তু কথা বলতে পারবা না। আমি একটা কথা পরীক্ষার আগে বলছিলাম এটিকেট এন্ড ম্যানার্স নিয়ে, সেটা হচ্ছে এটিকেট এন্ড ম্যানার্স কিভাবে প্রফেশনাল লাইফে প্রভাব ফেলে, প্রফেশনাল লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, এটা আমি পরীক্ষার আগে সাজেশন দিয়েছিলাম। এখন বিষয়টা হচ্ছে তুমি যখন গুড ম্যানার্স এর গুরুত্ব বলতে যাবা, তোমাকে কিন্তু আলটিমেটলি প্রফেশনাল লাইফটাকেই ডিফাইন করতে হবে। বুঝতে পারছি? এখন বিষয়টা দেখো, 2019 থেকে 23 পর্যন্ত আমরা একটু বোঝার চেষ্টা করবো, একটু স্ক্রিনশট দিবা। এখানে যে বিষয়টা ছিল আমি বলতেছি ভাইয়া, মায়া আমি বলার চেষ্টা করতেছি, 2023 সালে যে প্যারাগ্রাফটা চলে আসলো এটাও টেক্সট বুক রিলেটেড, অর্থাৎ আমরা ধরে নিতে পারি টেক্সচুয়াল। 2022 সালে যে প্যারাগ্রাফটা আসছে, 22-এর প্যারাগ্রাফটাও এখানে টেক্সচুয়াল, 22-এরটাও টেক্সচুয়াল। এরপরে দেখো 2021-এ যে প্যারাগ্রাফটা আসছে, এই প্যারাগ্রাফটাও আসছে টেক্সচুয়াল, এই প্যারাগ্রাফটাও আসছে টেক্সচুয়াল। এবং 2020 সালে যে প্যারাগ্রাফটা আসছে শুধুমাত্র এইটা ছিল রিসেন্ট ইস্যু থেকে, শুধুমাত্র এই প্যারাগ্রাফটা ছিল কি রিসেন্ট ইস্যু থেকে। ওকে, তোমরা এখন যে কাজটা করবা, এই পেজের একটা স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখবা, এই পেজের একটা স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখবা। আমরা 19-এ দেখলাম টেক্সচুয়াল, 21, 22, 23 প্রত্যেকটাই টেক্সচুয়াল, শুধুমাত্র 2020 সাল ব্যতীত। ওকে, এখন আমরা যে প্যারাগ্রাফগুলো দেখলাম একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কোন প্যারাগ্রাফ দেখো আসলে হুবহু কোন প্যারাগ্রাফ আসলে কমন পড়তেছে না। আমরা এতক্ষণ যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে ফ্যাক্টরটা ছিল, আমাদের যে প্যারাগ্রাফগুলো নিয়ে আসুক না কেন, কোন প্যারাগ্রাফ হুবহু কমন পড়ছে না, হুবহু কমন পড়তেছে না, এবং এবারও হুবহু কমন পড়বে না। অবশ্যই কোনো না কোনো কিছু লিঙ্ক করে দিবে। এখন তুমি তোমার প্রস্তুতির জন্য এতটুকু নিশ্চিত থাকো, শুধু কোভিড-19 বাদে যেহেতু প্রতিটাই টেক্সচুয়াল আসছে, এবারও টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসার গুরুত্ব আছে, কিন্তু এর থেকে বেশি সম্ভাবনা আছে আমি 2 থেকে 3টা প্যারাগ্রাফের নাম লিখে দিব। এটা কি তোমাদের দরকার আছে বলো দেখি, বলেন কোনো কি প্যারাগ্রাফের নাম লিখে একটু সাজেশন আকারে কিছু দেওয়ার দরকার আছে? জানাই। কিন্তু এর থেকে বেশি সম্ভাবনা
এবারের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা একটু সবাই তোমরা যারা ক্লাসে চলে আসছো একটু শেয়ার করে ভাইয়াকে শেয়ার ডান লিখি, একটু শেয়ার করে ভাইয়াকে শেয়ার ডান লিখি। ভেরি থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমার শিক্ষক আমার ক্লাস দেখতেছেন, খুবই সৌভাগ্যের বিষয় এটা। ইনশাআল্লাহ তোমাদের ক্লাসও আমরা এক সময় দেখব। এখানে কি ছিল, আমাদের যেহেতু কোনো প্যারাগ্রাফ কমন পড়তেছে না, দুইটা টার্ম থেকে প্যারাগ্রাফ আসতেছে, আইদার রিসেন্ট অর টেক্সচুয়াল। টেক্সচুয়াল আসার হারটা বেশি। এখন এবারের জন্য আমি যদি কয়েকটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের একটু নাম বলি, সেটা হচ্ছে অবশ্যই আমাদের যে জুলাই রেভলিউশন ছিল বা স্টুডেন্ট মুভমেন্ট ছিল 24-এর যে স্টুডেন্ট মুভমেন্ট ছিল, এই স্টুডেন্ট মুভমেন্ট প্যারাগ্রাফটা খুবই আসার মতো। এবং একটা জিনিস মাথায় রেখো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো দেশ আলটিমেটলি চেঞ্জ হয়ে গিয়েছে, একটা সরকার পতন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিষয়টা কিন্তু মোটেও ইজি টাস্ক ছিল না। এবং এত বেশি মানুষ হত্যা, সব মিলাই এটা আসলে ওয়ান অফ দ্য মোস্ট টকেটিভ টপিক ইন দিস ইয়ার অবশ্যই। এবং এই ইয়ার না, আগামী 10-15 বছর এর আলোচনা কিন্তু থাকবে। এখন এখানে যে বিষয়টা ছিল, দেখো স্টুডেন্ট মুভমেন্ট আসলেও ডিরেক্ট আসবে না। স্টুডেন্ট মুভমেন্ট আমি লিখে দিতে পারি, আমি একটু যদি রিলেট করে দেওয়ার চেষ্টা করি, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড হাউ ইট influenced on the political strategy of Bangladesh, on the political strategy of Bangladesh। অর্থাৎ তুমি একটা জিনিস লক্ষ্য করো যে ভাইয়া স্টুডেন্ট মুভমেন্ট বাংলাদেশের পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে কিভাবে পরিবর্তন করেছে দেখার চেষ্টা করো। আমরা একটা এজে দেখতাম বাংলাদেশে একজন মন্ত্রী বা এমপি হওয়ার জন্য মিনিমাম তার 45-50 বছর একটা এজ লাগতো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এখন কিন্তু 25-26 বছরের বয়সের অনেকে উপদেষ্টা হয়ে গিয়েছে। সুতরাং এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে। মাস্ট রিসেন্ট থেকে আসলে এই টপিকটা গুরুত্বপূর্ণ। এবং স্টুডেন্ট মুভমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটি এই দুইটা রিলেট করে কিছু একটা দিতে পারে। তোমরা এটা লিখে নাও, জুলাই রিভলিউশন এন্ড ঢাকা ইউনিভার্সিটি। জুলাই রিভলিউশন এন্ড ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ আমাদের এই ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম যেদিন আন্দোলনটা শুরু হয় লোক ছিল 8 থেকে 10 জন। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট বাস্তবতা কি, এই আন্দোলন একদম সরকার পতন আন্দোলনে রূপ নিয়েছে। সুতরাং স্টুডেন্ট মুভমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটির কি যে কোনো কিছু রিলেট করে দিয়েই প্যারাগ্রাফ চলে আসতে পারে। তোমরা এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখো তো ভাই, একটা দুইটা, আমি 4-5টা একটু প্যারাগ্রাফ লিখে দেওয়ার চেষ্টা করব, মনে হয় কমন চলে আসবে যদি রিসেন্ট থেকে আসে। লিখো, একটু এসএস ডান লিখো ভাইয়া, একটু স্ক্রিনশট দিয়ে আমরা সবাই একটু এসএস ডান দিয়ে দিব। সবাই একটু স্ক্রিনশট দিয়ে আমরা একটু এসএস ডান দিব, বলবো ভাই। আমি তোমাদেরকে বলছি রিটেনের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, রিটেনের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কি পড়তে হবে কি বাদ দিতে হবে এটা বোঝাটাই পরীক্ষায় ভালো করার সর্বোচ্চ ফ্যাক্টর। ওকে, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবা, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবা। এসএস ডান, এসএস ডান, থ্যাংক ইউ। এরপরে আমাদের বর্তমান সময়ে প্রাইস হাইক বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খুবই হট টপিক। কি বলছি ভাইয়া, প্রাইস হাইক বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বিষয়টা থাকে এটা বর্তমানে খুবই হট টপিক। কারণ কি, তোমরা বাজারে গেলেই হয়তো দেখতে পারবা জিনিসপত্রের দাম অনেক বেশি চড়া। এবং এখানে মার্কেট সিন্ডিকেট বলতে একটা কথা আমরা প্রায় শুনি। এখানে প্রাইস হাইকটা আসলে কিভাবে পরীক্ষায় আসতে পারে, যেহেতু আমরা বিগত সালের প্রশ্ন দেখেছি কোনো প্যারাগ্রাফ হুবহু আসে নাই, এক্ষেত্রে প্রাইস হাইকটা আসলে কিভাবে আসতে পারে একটু লিখে নাও। প্রাইস হাইকটা আসতে পারে আমি কিন্তু তোমাকে শতভাগ কমনের নিশ্চয়তা দিচ্ছি না, আমি তোমাকে একটা ওভারভিউ দিচ্ছি। ওকে, আমি কিন্তু শতভাগ কমনের নিশ্চয়তা দিতে পারবো না। এরপরে প্রাইস হাইক হিসেবে আসলে আসতে পারে কি, প্রাইস হাইক
and its impact on the middle class community. Price hike and its impact on the middle class community. এটা হতে পারে একটা যে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যেটা আছে, এই মধ্যবিত্ত শ্রেণীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মনে করো যার আগের ইনকাম ছিল 15,000 টাকা, এখনো 15,000 টাকা, এক সময় সে সয়াবিন তেল 1 লিটার কিন্তু 100 টাকায়, এখন কিন্তু 200 টাকায়, ইনকাম বাড়ে নাই, বাট আমার কি খরচ কিন্তু কমে নাই। সুতরাং এই খরচ না কমে ইনকাম বাড়া, মোস্টলি এফেক্টেড পিপল হচ্ছে মিডল ক্লাস কমিউনিটি, এটা আসতে পারে। এরপরে আসতে পারে সেটা হচ্ছে মার্কেট সিন্ডিকেট নিয়ে আমরা খুব কথা শুনি, বাজার সিন্ডিকেট। ওকে, এই মার্কেট সিন্ডিকেট নিয়ে প্যারাগ্রাফ চলে আসতে পারে, একটু লিখে নাও, মার্কেট সিন্ডিকেট and how it influence on price hike, how it influence on price hike। মার্কেট সিন্ডিকেট বা বাজার সিন্ডিকেট কিভাবে প্রাইস হাইক বা দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলছে, এই অংশটুকু একটু স্ক্রিনশট দিবা। আর আমি টোটাল 4টা প্যারাগ্রাফ তোমাদের বাসার হোমওয়ার্ক দিলাম। আমাদের কিন্তু জয়কলির পরিবারের পক্ষ থেকে রিটেন স্পেশাল ক্লাস আসতেছে, তোমরা ঘোষণা পেয়ে যাবা। তোমরা এতটুকু অংশ একটু স্ক্রিনশট দিবা এবং প্যারাগ্রাফ লেখার আইডিয়া সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে কিনা একটু ভাইয়াকে জানাবো। এতটুকু অংশ একটু স্ক্রিনশট দিব এবং একটু ভাইয়াকে জানাবো। ওয়ালাইকুম আসসালাম, লিখে নিছি, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ভাইয়া। এভাবে কেউ ফ্রিতে গাইডলাইন দেয় নাই, ইনশাল্লাহ ভাইয়ার সাথে থাকো ক্লাসের লাস্ট মোমেন্ট পর্যন্ত। একদম ভাই ক্লাসে আসছি মানে ফ্রি ক্লাস, পেইড ক্লাস এটা কোনো ফ্যাক্টর না, ক্লাসে আসছি মানে শিখাইতে আসছি, আর কোনো আলাপ নেই এখানে। ওকে, এতটুকু অংশ, আর কোনো আলোচনা বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানাবে। ওকে, আর তোমরা যারা যারা এখন একটু ক্লাসে আসছো ভাইয়া, একটু যদি আলোচনাটা ভালো লাগে একটু শেয়ার করে দাও, অন্তত 5 জন করে বন্ধুকে মেনশন করে দাও। বিষয়টা হচ্ছে তোমার ভালো লাগলে মেনশন করে দিবা, তোমার ক্লাস পছন্দ না হলে তোমার নিজেরও ক্লাস করার আলটিমেটলি দরকার নাই। বুঝতে পারছি? এতটুকু অংশ সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আর কোনো কোয়েশ্চেন থাকলে লিখিত নিয়ে আলোচনাটুকু কেমন লাগছে একটু জানাবো। প্যারাগ্রাফ নিয়ে কথা বলছি, এখন সেন্টেন্স মেকিং আর এক্সপ্লেনেশন আছে। ওকে, এসএস ডান ভাই, নোটও করছি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মতামতের অপেক্ষায় আছি কিন্তু আমি। এরপরে আমরা কি দেখলাম, 4টা প্যারাগ্রাফ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিছি, এখানে 1টা 2টা, এরপরে ছিল 2টা। এই 4টা প্যারাগ্রাফ হোমওয়ার্ক আপনারা একটু সাবমিট করবেন, বাসায় করে একটু সাবমিট করবেন। এরপরে আমাদের যে সেগমেন্টটা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। কি আসে ভাইয়া? সেন্টেন্স মেকিং যে সেগমেন্টটা আসে, এখান থেকে প্রশ্ন আসবে টোটাল 5 মার্ক। এখান থেকে প্রশ্ন আসবে টোটাল কত? 5 মার্ক। আসলে সেন্টেন্স মেকিং যারা নোট করছো থ্যাংক ইউ, নোট করতে না পারলে অন্তত স্ক্রিনশট রেখে দাও অথবা দাগানো পিডিএফটা কালেক্ট করো। সেন্টেন্স মেকিং থেকে যে প্রশ্নটা আসে, তোমরা একটা জিনিস দেখবা, টেক্সট বুকের পিছনের অংশে বক্স আকারে কিছু শব্দ দেয়া থাকে। কোথায়? টেক্সট বুকের পিছনের অংশে এই বক্স আকারে কিছু শব্দ দেয়া থাকে, অথবা কিছু শব্দ আলাদা করে আইডেন্টিফাই করা থাকে, কিছু শব্দ আলাদা করে আইডেন্টিফাই করা থাকে। এই যে শব্দগুলান আছে, এই শব্দগুলান দিয়ে অবশ্যই সেন্টেন্স মেকিং করে ফেলবেন, এই শব্দগুলান দিয়ে অবশ্যই সেন্টেন্স মেকিং করে ফেলবেন। এবং তোমাদের মাঝে খুবই একটা কমন মানে প্রবলেম আমরা শুনতে পাই যে ভাইয়া আমি ভোকাবুলারি পড়ি কিন্তু মনে থাকে না। ভোকাবুলারি নিয়ে কি আমরা একটু কথা বলবো? জানাই, ভোকাবুলারি নিয়ে কি একটু কথা বলার দরকার আছে? ভোকাবুলারি নিয়ে কি কোনো আলোচনা করার দরকার আছে? একটু জানাও দেখি। রিটেনের আমাদের কিন্তু আজকে ফুল ক্লাস না, আমাদের আজকে আলোচনার টপিক আছে, আমরা জাস্ট আজকে একটা রিটেনের গাইডলাইন দেওয়ার জন্য আসছি। ওকে, ভোকাবুলারি মনে থাকে না এই সংখ্যাটা শিক্ষার্থীদের 89% মানে 90%, 10% হয়তো ব্যতিক্রম। শুনো, মাথায় রাখবা ভোকাবুলারি মনে থাকবে না এটা খুবই স্বাভাবিক, যদি মনে থাকে এটা অস্বাভাবিক। বুঝতে পারছো? তোমাকে যে কাজটা করতে হবে
সেটা হচ্ছে ভাইয়া তোমাদের প্যারাগ্রাফ অংশটুকু কেমন লাগছে একটু জানাবা না কমেন্টে ভাইয়াকে। দেখো ভোকাবুলারি অংশের জন্য তোমাকে যে জিনিসটা মেনটেন করতে হবে, আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস থেকে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ সব সেগমেন্টে মোটামুটি টেক্সট বুক থেকে আসতেছে। তুমি যে কাজটা করবা ভোকাবুলারি অংশের জন্য, তোমার যদি টার্গেট থাকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টপ ক্লাস রেজাল্ট করতে হবে, কারো টার্গেট কিন্তু শুধু চান্স পাইলেই হবে, মাথায় রেখো। যার টার্গেট শুধু চান্স পাইলে হবে তার কিন্তু চান্স পাওয়াটা একটু টানাটানি হয়ে যেতে পারে, বাট যার টার্গেট আমার লাগবে মানে লাগবেই, তার কিন্তু এই টানাটানিটা হওয়ার সুযোগ নাই। তোমার ধান্দা থাকবে আমি টপ করব, টপ না করি ভাই 200তে তো যাবো, 500তে তো যাবো নাকি, বাট তোমার যদি প্রথমেই ধান্দা থাকে আরে আমার হইলেই হইলো, তোমার আলটিমেটলি হবে না। বুঝতে পারছো? এখন যে বিষয়টা বলতেছিলাম, ভোকাবুলারি পড়ার সবচেয়ে ভালো উপায় বা মুখস্থ করার উপায়টা কি, মাথায় রেখো ভোকাবুলারিতে কোনো শর্টকাট হয় না। আপনি ভোকাবুলারিটা যেভাবে পড়তে পারেন, আমি মনে করো যে কোনো একটা শব্দ লিখলাম, মনে করো স্টার্ট, এই শব্দটার মিনিং কি ভাইয়া? স্টার্ট শব্দের মানে হচ্ছে শুরু করা। তোমরা এই শব্দটার 3টা সিনোনিম বলো দেখি, কে কে পারো? এই শব্দটার 3টা সিনোনিম যদি আমরা বলতে যাই, হতে পারে বিগিন, হতে পারে কমেন্স, অথবা হতে পারে লঞ্চ, হতে পারে লঞ্চ। 3টা সিনোনিম পড়ে ফেললাম। এরপরে আমরা যদি 2টা অ্যান্টোনিম দেখতে যাই, কি হতে পারে? অ্যান্টোনিম হতে পারে ফিনিশ, হতে পারে ইন, হতে পারে স্টপ। তাহলে আমরা দেখো আমাদের এই স্টার্ট যে শব্দটা ছিল এটা কোন পার্টস অফ স্পিচ? স্টার্ট শব্দটা হচ্ছে ভার্ব। এখন আমার শব্দ শেখার কথা কয়টা? আমার শব্দ শেখার কথা একটা। আমি শব্দ শিখছি 3, 3, 6 আর একে হচ্ছে 7, 3, 3, 6 আর একে 7, অর্থাৎ আমার একটা শব্দ শেখার কথা ছিল, আমি শিখছি 7টা। এখন তোমার যদি আমি বলছি ভাই তোমার টার্গেট যদি হয় আমি টপ ক্লাস রেজাল্ট করব, ওকে, আমার ঢাকা ইউনিভার্সিটি 1 থেকে 50-এ ঢুকতে হবে, তোমার হিসাবটা কিন্তু একটু ভিন্ন। তুমি কি করবা? এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে ফেলবা, এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে ফেলবা, এবং এই শব্দ দিয়ে তুমি যখন একটা সেন্টেন্স মেক করবা তার মানে তোমার কি কি কাজ হয়ে গেল ভাইয়া? সিনোনিম অ্যান্টোনিম শেষ, সেন্টেন্স মেকিং শেষ। এখন তুমি যদি এটার অ্যাডজেক্টিভ একটা শিখো, একটা অ্যাডভার্ব শিখো, একটা ভার্ব নাউন শিখো, তাহলে তোমার এইখান থেকে আর কি কোনো প্রশ্ন করার জায়গা আছে? আমাকে একটু বলো তো। আমি কি কি শিখছি? রুট ওয়ার্ড দেয়া ছিল, স্টার্ট ভার্ব, তার মানে আমরা অ্যাডজেক্টিভ শিখছি, অ্যাডভার্ব শিখছি, নাউন শিখছি, সিনোনিম অ্যান্টোনিম, সেন্টেন্স মেকিং শিখছি। আমার কি আর কোনো জায়গা আছে আমাকে আটকানোর? আমাকে একটু জানাও। এখন তুমি আসলে এই কাজটা কিভাবে করবা? মাথায় রেখো এই কাজটা করা এতটা ইজি না। এই কাজটা করার জন্য আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই এই কাজটা করতে তুমি যদি ভালো করতে চাও, এই সেগমেন্টটা তোমাকে নোট করে করে পড়তে হবে, নোট করে করে পড়তে হবে। যেহেতু আমাদের হাতে সময় কম, সেহেতু আমাদের যে বিষয়টা করতে হবে, অন্তত টেক্সট বুকে যে শব্দগুলো তোমার অজানা আছে তুমি এইভাবে পড়ো। দেখো আমি যদি দিনে একটা ওয়ার্ড পড়ি, আমার ওয়ার্ড পড়া হচ্ছে কয়টা? 3, 3, 6, 3, 1, 7 আর 3, 10, অর্থাৎ একটা শব্দ থেকে আমি 10টা পড়তেছি। তার মানে আমি যদি এরকম শব্দ 10টা পড়ি, 10 × 10, আমার ওয়ার্ড শেখা হচ্ছে 100টা। আফটার 20 ডেজ তোমার ওয়ার্ড শেখা হবে 2000, আফটার 40 ডেজ তোমার ওয়ার্ড শেখা হবে 4000। এর বাইরে কোনো ভোকাবুলারি টেক্সট বুকে তোমার অজানাই নাই। আমি কি বুঝতে পারছি? এর বাইরে তোমার কোনো ভোকাবুলারি অজানা থাকবে না। তাহলে তোমার যেটা কাজ থাকবে, এভাবে অন্তত 40 ডেজ মেনটেন করা যদি ভালো করতে চাও। এবং তুমি যখন ভোকাবুলারি পারো, তুমি সেন্টেন্স মেকিং পারো, তোমার প্যারাগ্রাফ আসুক, সেন্টেন্স মেকিং আসুক অথবা এক্সপ্লেনেশন আসুক, তোমার কাছে কোনো কিছু আর ফ্যাক্টর হবে না। আমি যদি তোমাকে এখন একটা গরুর রচনা লিখতে দেই, তোমরা কিন্তু ভাই খুব ইজিলি বাংলায় 20 লাইন লিখে ফেলতে পারবা, বাট যখন তুমি এটা ইংরেজিতে কনভার্ট করতে যাও তখনই কিন্তু মেইন প্যারাটা খেয়ে যাবা। ওকে ভাইয়া, এতটুকু অংশ ভোকাবুলারি এইভাবে নোট করে পড়তে হবে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে প্রিভিয়াস ভোকাবুলারি গুলা রিভিশন, এরপরে নতুন ভোকাবুলারি। তো অর্থাৎ আমি যদি আজকে 20টা পড়ে থাকি বিগত দিনে, আমি কালকে উঠে আগে 20টা রিভিশন দিব, এরপরে নতুন 10টা পড়বো। বুঝতে পারছি? ভোকাবুলারি নিয়ে আইডিয়া আমরা কি ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আর কোনো প্রশ্ন থাকলে জানাবো।
ভোকাবুলারি নিয়ে এনি কোশ্চেন্স অর এনি কনফিউশনস? ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি কিনা একটু জানাবো ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে বলো? আমরা কি বুঝতে পারছি কিভাবে পড়বো? আর তোমরা এটা খাতায় নোট করার জন্য যে কাজটা করতে পারো সেটা হচ্ছে একটা প্যাড খাতা কিনবা। ওকে, একটা প্যাড খাতা কিনবা, ডাক্তারি প্যাডগুলো মোটা মোটা মানে কিনতে পাওয়া যায়, যেগুলো নষ্ট হবে না। বুঝতে পারছো ভাইয়া? এমন যদি কোনো বইয়ে গোছানো থাকতো, হ্যাঁ আমাদের জয়কলির বই তোমরা একটু ঘাটলেই দেখতে পারবা। যে কোনো লাইব্রেরিতে গিয়ে জয়কলির একটা বই দেখো, অবশ্যই এভাবে গুছিয়ে দেয়া আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট বইয়ে গুছিয়ে দেয়া আছে তোমার জন্য, এটার জন্য ইজি, বাট তোমার খাতায় নোট করার প্রবণতা রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা ভোকাবুলারি যদি পারি, আমি সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, ফিল ইন দা ব্ল্যাঙ্ক যাই আসুক না কেন ভাইয়া, প্যারাগ্রাফ আমার জন্য আর কোনো বেশি ফ্যাক্টর না। রিটেন আলোচনাটুকু আমরা যেটুকু করছি, আমাদের এই অংশে আর কোনো প্রশ্ন আছে? আর আলোচনাটুকু কেমন লাগছে একটু ভাইয়াকে জানাও তো। আমরা গ্রামার অংশে চলে যাব। আলোচনাটুকু কেমন লাগছে একটু জানাবো সবাই। আমি একটু সবার মতামত দেখতে চাই। এনি কোয়েশ্চেন্স? এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে নিও অথবা দাগানো স্লাইডটা কালেক্ট করো। তাহলে আমরা কিছু প্যারাগ্রাফ দেখছি, আমরা কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি, আমরা রিটেন নিয়ে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করছি। আমরা তাহলে আমাদের আজকের যে প্রধান আলোচনা ছিল মডাল ভার্বস। মডাল ভার্বস, আর কোনো কনফিউশন আছে আমাকে একটু জানাবো ভাইয়া। আর কোনো কনফিউশন না থাকলে আমাকে একটু জানাবো। থ্যাংক ইউ সো মাচ। এখন তোমরা এইভাবে অন্তত 10টা দিন বাসায় পড়ো। 10 দিন পরে আমাকে বললো যে ভাই আমার পরিস্থিতি উন্নতি হয় নাই, যদি না হয় আমি বলবো তোমার এডমিশন প্রস্তুতি নেয়ারই দরকার নাই। বুঝতে পারছো? তুমি এইভাবে জাস্ট 10টা দিন পরে আমাকে আপডেট জানাও যে ভাই আমার কোনো উন্নতি হয় নাই, না হলে আমি তারপর তোমাকে বলবো কেন উন্নতি হচ্ছে না। উন্নতি যে হবে এটা নিশ্চিত, বাট পরিশ্রমও হবে ভাইয়া। তুমি একটা জিনিস মাথায় রেখো, তুমি দেশসেরা বিদ্যাপীঠে পরীক্ষা দিতে যাচ্ছ, এটা কোনো ফাইজলামের জায়গা না, এখানে কোনো শর্টকাট হতে পারে না। তোমার লাইফে একবার তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবা। এখন তুমি হেলায় ফেলায় মানে ছেড়ে দিবা, তোমার যে বন্ধু 18 ঘন্টা পড়ছে আর তুমি পড়তেছো মিয়া 7 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, তুমি চান্স পাবা না ও পাবে? কেউ না দেখলে আল্লাহ তো দেখতেছে। বুঝতে পারছি? ইনশাআল্লাহ এভাবে মেনটেন করো, আগামী 40 দিন পরে তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এরপরে আমরা এক্সপ্লেনেশন নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। আজকে প্যারাগ্রাফ আর ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং নিয়ে একটু বললাম, যেহেতু আমাদের হাতে টাইম লিমিটেড, আমরা অন্য কোনো ক্লাসে আমরা প্যারাগ্রাফটা দেখার চেষ্টা করব। আমাদের মডাল ভার্ব আর রিটার্ন নিয়ে আমরা কি মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছি ভাইয়া? ইনশাআল্লাহ দেখা হবে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানেই যাতে দেখা হয়। বুঝতে পারছি? পরে যাও এভাবে 40 দিন পরে যদি আমার কথাটা না মিলে যায়, তুমি 10 দিন পরে রেজাল্ট পাবা তোমার আজকের অবস্থান আর 10 দিন পরের অবস্থান। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মডাল ভার্বস। এই মডাল ভার্ব সম্পর্কে আমরা যেটা জানি, নরমালি মডাল অক্সিলারি গুলার যে ব্যবহার, এই মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা নরমালি যে ব্যবহারটা জানি সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাদের কিন্তু ইংলিশ বিচিত্রার পাশাপাশি আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের কিন্তু সাজেশন বের হয়ে গিয়েছে জয়কলির। এই জয়কলির যে সাজেশন বের হয়ে গিয়েছে, অবশ্যই তোমরা এটা একটু কালেক্ট করে নিবা ইনশাআল্লাহ। আমাদের যারা অলরেডি আমাদের প্রিভিয়াস বই আমাদের পড়ছো, অবশ্যই আমাদের বইয়ের কোয়ালিটি সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখো। মডাল ভার্ব, এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এখানে যেগুলো রুলস নিয়েছি সবগুলার জয়কলি বইয়ে আছে। যাদের বই আছে বইটা সামনে রাখবা, আর যাদের বই নাই একটু দেখে নাও। দেখো মডাল ভার্ব হিসেবে আমরা প্রথম যে ব্যবহারটা দেখছি সেটা হচ্ছে শ্যাল, উইল অথবা উড। দেখো শ্যাল, উইল অথবা উড তিনটাই মডাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানকার মধ্যে পরীক্ষা আসার মধ্যে দেখো প্রতিজ্ঞা করতে উইল ব্যবহার করতে হয়, আমন্ত্রণ জানাতে উড ব্যবহার করতে হয়, অনুরোধ করতে ব্যবহার হয় শ্যাল, সাধারণ ভবিষ্যতে উইল। এই পেজটা একটু স্ক্রিনশট দিবা তোমরা, এগুলো একটু স্ক্রিনশট দিবা এবং যাদের জয়কলি বই আছে বইটা বের করবা। আমরা গুরুত্বপূর্ণগুলো দাগায়া এরপরে এমসিকিউ সলভে চলে যাব। ওকে, আমরা গুরুত্বপূর্ণগুলো দাগায়া এরপরে আমরা এমসিকিউ সলভে চলে যাব। যারা যারা নতুন যুক্ত হয়েছি ক্লাসে,
একটু ভাইয়া ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দিব। এই পেজ ডান ভাইয়া, প্রথম পেজ কি আমরা ডান, আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে আমরা দেখলাম শ্যাল, উইল, উড, এখানে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা করতে উইল ব্যবহৃত হয়, এই জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ আশার মতো। ওকে, পরবর্তী স্লাইডে দেখো ক্যান অথবা কুডের ব্যবহার আসলে কিভাবে হতে পারে। কি কি আছে, ক্যান অথবা কুড, এই দুইটা সেগমেন্টের ব্যবহার আমরা যেভাবে উত্তর করব। দেখো এখানে বেশি গুরুত্বপূর্ণ কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অতীতে কোনো কিছু করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি বোঝাতে। ওকে, মানে ইউ কুড হ্যাভ হেল্প দ্য পোর, তোমার গরিবকে সাহায্য করার মতো সামর্থ্য ছিল বাট তুমি করনি, কাজটা কিন্তু অতীতকালের। এক্ষেত্রে আমাদের যে ব্যবহারটা আসবে সেটা হচ্ছে কুড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এখানে বর্তমানে সামর্থ্য বোঝাতে ক্যানের ব্যবহার খুবই নরমাল, অনুমতি চাইতে বা অনুমতি দিতে দুইটাতেই ক্যান ব্যবহার করা হয়। আমরা এই পেজটা একটু স্ক্রিনশট দিব, এক্ষেত্রে আসার মতো এইটা। আর উদ্দেশ্য প্রকাশে উই রিড সো দ্যাট উই কুড লার্ন, আমরা পড়ি কেন, আমাদের উদ্দেশ্য যাতে আমরা শিখতে পারি। বুঝতে পারছো, এতটুকু অংশ একটু এসএস দিয়ে দিব, সবাই একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখবে হইয়া। এগুলা তোমাদের যাদের জয়কুলির বই আছে, আমাদের বই থেকে এই কালেকশনগুলো নেওয়া আছে, বই থাকলে আর স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। এসএস ডান, আমাকে একটু দ্রুত রেসপন্স করবা, আমাদের কিন্তু এমসিকিউ সলভ করতে হবে অনেকগুলান। এরপরে আমরা যে প্রশ্নটা দেখতেছি দেখো, এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতেছি। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু উত্তর করে দেখি কি অবস্থায় আছে। প্রশ্ন নাম্বার 1 এ যে প্রশ্নটা ছিল, ডেসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স পলিটিশিয়ানস ড্যাশ ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স। একটু উত্তর করো কোয়েশ্চেন নাম্বার 1। আমরা একটু প্রশ্ন সলভ করব এবং যেগুলো গুরুত্বপূর্ণ একটু দেখার চেষ্টা করব। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু উত্তর করি। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু উত্তর করি। ডেসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স, অর্থাৎ সাক্ষীর অভাবে কি ছিল। ফারিয়া ভাইয়া, আমার সামনে জয়কুলির ইংলিশ বিচিত্রা বইটি আছে, তাহলে তোমার জন্য কাজটা করা অনেকটাই ইজি হয়ে যাবে। Despite the lack of evidence, politicians dashed blaming the media for violence, অর্থাৎ সাক্ষী, এভিডেন্স মানে কি, সাক্ষীর অভাবে পলিটিশিয়ানসরা কি করতে পারছে, ড্যাশ ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স। কি হবে বলো, সবাই একটু উত্তর করব। আমরা প্রত্যেকের উত্তর নেয়ার চেষ্টা করব। আর একটা জিনিস মাথায় রেখো, তুমি এখন আছো লেভেল প্লেইং ফিল্ডে, এখানে তোমার ভুল করলে কেউ তোমার 10 টাকা জরিমানাও নিবে না। ওকে, কিন্তু এখনই যদি ভুল করার প্রবণতা থাকে বা এখন যদি ভুল করার প্রবণতা না থাকে, এই ভুলটা তোমার পরীক্ষার হলে হবে। আমার এখানে ভুল করো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? হ্যাঁ, আর হ্যাঁ, আপনারা যারা কারেক্ট অ্যান্সার করবেন, আজকের যারা সকল প্রশ্ন কারেক্ট অ্যান্সার করবেন, তাদের জন্য তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলে স্পেশাল ট্রিট থাকবে ভাইয়ের কাছ থেকে। আর প্রতিটা এমসিকিউ কারেক্টের জন্য আমাদের একটা অন্তত 1 টাকার চা তো খাওয়ানোই যায়। ওকে, কি ছিল দেখো, ডেসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স পলিটিশিয়ানস, তার মানে আমাদের এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, এখানকার এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। এরপরে আমার মডেল অক্সিলারি লাগবে। ওকে, ডু নট রেসিস্ট, অপশন নাম্বার এ, ডু নট মডেল হিসেবে হতে পারে না। উইল নট হ্যাভ রেসিস্টেড, মে নট রেসিস্ট নাকি ক্যান নট রেসিস্ট। বাক্যটা দেখো, ডেসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স পলিটিশিয়ানস ক্যান নট রেসিস্ট ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স। এখানে পারার অর্থে এই মে অর্থ কিন্তু পারা এখানে হবে না, এখানে হবে ক্যান নট রেসিস্ট। তোমরা যারা ডি দাগিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের উত্তর যাদের হয়েছে একটু জানাবো। হ্যাঁ, 1 টাকার চা খাওয়াইতে খুব বেশি কষ্ট হবে না। ওকে, কারেক্ট অ্যান্সার হবে ক্যান নট রেসিস্ট। আমরা পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 1 ডান, কোয়েশ্চেন নাম্বার 1 ডান হলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো ভাইয়া। আমাদের কিন্তু শোনো, প্রত্যেক দিনে আমাদের ক্লাস টাইম থাকে 1 ঘন্টা, আমি কিন্তু তোমাদের জন্য 1.5 ঘন্টা করে ক্লাস নিই, মানে 1.5 ঘন্টা অফ হয়ে যায়, আমরা একটু দ্রুত রেসপন্স করি। কোয়েশ্চেন নাম্বার 1 ক্লিয়ার, আমরা 2 তে চলে গেলাম। দেখো, হি ড্যাশ দেয়ার বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং হেয়ার উইথ মি। একটু উত্তর করবো কোয়েশ্চেন নাম্বার 2, হি ড্যাশ দেয়ার বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং উইথ মি। একটু উত্তর করে দেখি। মডেল অক্সিলারি থেকে আসা আর একটা প্রশ্ন, এবং এগুলা সবগুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। ওকে, এগুলা কিন্তু সবগুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। একটু উত্তর করবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 2,
কোশ্চেন নাম্বার 2 আমরা একটু উত্তর করার চেষ্টা করব। আনিশা তাহসিন অ্যান্সার করছে, কি রে অ্যান্সার ডিলিট করে দেয়, হায় আল্লাহ। কোশ্চেন নাম্বার 2 আমরা একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 2 আনিশা অ্যান্সার করছে ডি, সানিয়া ইসরাত জাহান অ্যান্সার করছে ডি। দেখো এখানে কি ছিল, হি ড্যাশ দেয়ার বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং উইথ মি, মে হ্যাভ বিন দেয়ার, কুড হ্যাভ বিন দেয়ার, বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং উইথ মি। তার মানে পরবর্তী যে ক্লোজটা ছিল, দেখো পরবর্তী ক্লোজটা ছিল কি অবস্থায়, পাস্টে। তার মানে আগের ক্লোজ প্রেজেন্টে হচ্ছে না, এতটুকু আমরা নিশ্চিত। এখন আগের ক্লোজ যেহেতু প্রেজেন্টে হচ্ছে না, এতটুকু কি আমরা নিশ্চিত? আমাকে একটু জানাও তো, প্রশ্নটা একটু কনফিউজিং, আমরা একটু উত্তর করার চেষ্টা করব। প্রশ্নটা একটু কনফিউজিং, দেখি কে কে পারি। থ্যাংক ইউ সো মাচ, এ তো তোমরা পারো, এটা খুবই ভালো সাইন। সেটা হচ্ছে মে হ্যাভ বিন না, এখানে কারেক্ট অ্যান্সার হবে হি কুড হ্যাভ বিন দেয়ার, হি কুড হ্যাভ বিন দেয়ার বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং উইথ মি। অর্থাৎ সে এখানে থাকতে পারত, কারণ কি সে আমার সাথে পুরো সন্ধ্যাটা অতিবাহিত করে ফেলেছে, অতীত হয়ে গেছে। বুঝতে পারছো? যেহেতু আমাদের প্রথমে আমরা মেক অ্যান্ড বাদ দিয়ে দিয়েছি, আর সম্ভাবনা না ভাইয়া, এটা থাকতে পারতো। কারেক্ট অ্যান্সার হবে কুড হ্যাভ বিন। কোশ্চেন নাম্বার 2 আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, তোমাদের অনেকেরই হচ্ছে, এটা খুবই ভালো সাইন, কুড হ্যাভ বিন দেয়ার। কোশ্চেন নাম্বার 2 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা প্রশ্ন নাম্বার 3 তে চলে যাব। আই অ্যাম অ্যাফ্রাইড আই ড্যাশ টু ইয়োর পার্টি নেক্সট উইক। আমি কি আতঙ্কিত বা ভীত, ড্যাশ আই ড্যাশ টু ইয়োর পার্টি নেক্সট উইক, আমি পরবর্তী সপ্তাহে তোমার পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো কি না, এটার জন্য আমি শঙ্কিত। উত্তর করি কোশ্চেন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3 আমরা একটু উত্তর করব। এখানে কি অবস্থায় ছিল, পারবো না 3? আমরা একটু দ্রুত উত্তর করি ভাইয়া, আমাদের তো অনেক কাজ হাতে। এখানে কি অবস্থায় ছিল? আনিশা অ্যান্সার করছে এ, ফারিয়া অ্যান্সার করছে ডি, জিদান অ্যান্সার করছে সি, ইসরাত অ্যান্সার করছে এ, মায়া অ্যান্সার করছে ডি। দেখো আই অ্যাম অ্যাফ্রাইড, এখানে প্রথম যে অংশটুকু ছিল, প্রথম যে ক্লোজটা ছিল, এটা কি ছিল, প্রেজেন্ট টেন্সে। যখন প্রেজেন্ট টেন্সে থাকবে, তার মানে পরবর্তী অংশটা আমার প্রেজেন্টে রাখতে হবে। তাহলে আই অ্যাম অ্যাফ্রাইড আই ক্যান নট কাম টু অ্যাটেন্ড ইউর পার্টি নেক্সট উইক। কুড উড তো আগেই হচ্ছে না, ডিড কোনো আমার মডেল হিসেবে ব্যবহার হয় না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এই নাম্বার। ওকে, কোশ্চেন নাম্বার 3 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আমরা কোশ্চেন নাম্বার 3 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। অনেকেই অ্যান্সার করতে পারতেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখি পরবর্তী প্রশ্নে আমরা যে ব্যবহারটা দেখছি, সেটা হচ্ছে মে অথবা মাইট। মে অথবা মাইটের ব্যবহার কিন্তু পরীক্ষায় আসার মতো। এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ দেখো, মে অথবা মাইট হ্যাভ প্লাস V3, অতীতের কোনো কাজ সম্পর্কে অনুমান করতে। মাথায় রাখবা, মে অথবা মাইট এটা মেইনলি অনুমানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিসের ক্ষেত্রে ব্যবহৃত হবে? অনুমানের ক্ষেত্রে। আমাদের জয়কলির যে সাম্প্রতিক একটা বই আসছে, সেটা হচ্ছে জয়কলির সাজেশন। এই সাজেশনটা তোমরা অবশ্যই কালেক্ট করে নিবা, মাত্র 110 টাকা দাম। ইনশাআল্লাহ এখান থেকে একটা হিউজ পরিমাণ অংশ তোমার কমন চলে আসবে। দেখো অনুমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করে দেখি মে অথবা মাইট। কি ছিল এখানে? তুমি যে জিনিসটা লাগবে, সাধারণ সম্ভাবনা বোঝাতে মে ব্যবহৃত হয়। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, সাধারণ সম্ভাবনা বোঝাতে মে ব্যবহৃত হয়। যেমন ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এই আজকে বৃষ্টি হতে পারে এই অংশটুকু অর্থাৎ সাধারণ সম্ভাবনা। আমরা কি সকালে অনেক সময় ঘুম থেকে উঠে দেখি আকাশ খারাপ করছে বা আকাশ মেঘলা, আমরা বলে থাকি যে আজকে বৃষ্টি হতে পারে। এটাই হচ্ছে ইট মে রেইন টুডে, এই অংশটুকু লাগবে। আর এখানে দেখো এই যে মে অথবা মাইট প্লাস বি প্লাস আইএনজি,
বর্তমানের চলমান কোন সম্ভাবনা, হি মাইট বি ওয়াচিং টেলিভিশন নাও, সে বর্তমানে টেলিভিশন দেখে থাকতে পারে। এই যে আমরা আইডিয়া করতেছি, অনুমান করতেছি, দ্যাটস কল মে অথবা মাইটের ব্যবহার। এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখি তো ভাইয়া, এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে আমরা একটু এসএস ডান লিখি, এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে আমরা একটু এসএস ডান লিখি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, এতটুকু ক্লিয়ার ভাইয়া? আমরা কিন্তু ক্লাস শেষে ইনশাআল্লাহ রিটেন নিয়ে আমরা আর 5টা মিনিট সাজেশন দিব ইনশাআল্লাহ, ক্লাস শেষে লাস্ট 5 মিনিটস। এতটুকু অংশ ডান। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, প্রশ্ন নাম্বার 4, although working conditions dash in many occupations in the past few years, one can never be safe, particularly in places with higher risk. উত্তর করি কোশ্চেন নাম্বার 4, এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4 আমরা একটু উত্তর করার চেষ্টা করব সবাই। although working conditions dash in many occupations in the past few years, one can never be safe, particularly in places with higher risk. একটু উত্তর করব কোশ্চেন নাম্বার 4। সবাই আনিশা অ্যানসার করছে বি। তোমরা কি পারতেছো না? না পারলে আমাকে বলো ভাই, প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন। শোনো, এটা এত সহজভাবে নেয়ার কিছু নাই, মডেল অক্সিলারি একটু কঠিনই আসে। কি ছিল? অনেকেই অ্যানসার করতে পারতেছো। দেখো, অলদো ওয়ার্কিং কন্ডিশনস ড্যাশ ইন মেনি অকুপেশন, এখানে আমরা ক্যান আর ছিল হচ্ছে কুড। কি কি ছিল? ক্যান আর কুড ছিল। এখন তোমাকে যে জিনিসটা প্রথমেই বাঁচতে হবে, আমার বাক্যের মিনিংটা কি বলতেছে। বাক্যের মিনিং আমার যে জিনিসটা বলতেছে, দেখো, অল দ্য ওয়ার্কিং কন্ডিশনস মে হ্যাভ ইমপ্রুভড, এই বাক্যটার অর্থ যদি আমি এভাবে করতে যাই, যদিও অনেক কাজের ক্ষেত্রে আমার কি কন্ডিশন উন্নতি হয়েছে, ইন মেনি অকুপেশনস ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, আরো হতে পারতো, এবং এটা অনেক পেশায় হয়েছে বিগত কয়েক বছরে। ওকে, ওয়ান ক্যান নেভার বি সেফ, পার্টিকুলারলি ইন প্লেসেস উইথ হায়ার রিস্ক। মাথায় রেখো, এখানে যে ফ্যাক্টরটা ছিল, যেহেতু অতীতকালের ঘটনা, তার মানে আমার এখানে অনুমান করা অর্থে মে হ্যাভ প্লাস V3 নিয়ে আসতে হবে, মে হ্যাভ প্লাস V3। সুতরাং কুড আর ক্যান আমরা আগেই কেটে দেই, মাইট ইমপ্রুভ হচ্ছে না, কারেক্ট অ্যান্সার বি নাম্বার। কোশ্চেন নাম্বার 4, তোমরা ধরে বলো এ লাগিয়েছো, আল্লাহ এ হবে না ভাইয়া, কারেক্ট অ্যান্সার হবে বি। অল দ্য ওয়ার্কিং কন্ডিশনস মে হ্যাভ ইমপ্রুভড, অতীতকালের অনুমান, মে হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, বেস ফ্রম বসবে না, কারেক্ট অ্যান্সার বি নাম্বার। ফাড়িয়া অ্যান্সার করছে বি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা বি অ্যান্সার করছো তাদের জন্য একটা স্পেশাল চায়ের দাওয়াত তো থাকেই, চার দাম মাত্র 1 টাকা, সুতরাং আমারও খুব বেশি কষ্ট হওয়ার সুযোগ নাই। কোশ্চেন নাম্বার 4 ক্লিয়ার? যারা যারা দাগাইতে পারছো থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটা একটু ট্রিকি ছিল, বুঝতে পারছি। প্রশ্ন নাম্বার 4, পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো শুডের ব্যবহার ছিল, মাথায় রাখবা শুড আর মাস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা, একটু লিখে নাও। শুড আর হচ্ছে মাস্ট, এখানে যে জিনিসটা লাগবে, শুড হচ্ছে আমার করা উচিত, না করলেও চলে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমার পড়ালেখা করা উচিত, কারণ তোমার যদি চিন্তা থাকে না ভাই আমার ঢাবিতে ঢুবিতে এগুলো চান্স না পাইলেও চলবে, তার মানে তোমার শুড হতে পারে। আর মাস্ট করতে হবে মানে করতে হবেই। ওকে, এখন বিষয়টা যেটা বলছিলাম, শুড অর্থ উচিত অর্থে, শুড অর্থ উচিত অর্থ বুঝাবে, এবং কাজটি না করলেও চলে, না করলেও চলবে। ওকে, উচিত কাজটি না করলেও চলবে। মাস্ট অবশ্যই করতে হবে, মাস্ট কি ভাইয়া? অবশ্যই করতে হবে। একটু লিখে নেই, এতটুকু অংশ একটু লেখা হলে একটু ডান লিখবো ভাইয়া, এতটুকু অংশ লেখা হলে একটু ডান লিখবো। মাস্ট হচ্ছে অবশ্যই করতে হবে, আর শুড হচ্ছে উচিত, তবে না করলেও চলে, আমার পড়ালেখা করা উচিত বাট আমার ভালো লাগতেছে না। ওকে, এই ভালো না লাগাটাই এই উচিতের মধ্যে চলে যাবে, বুঝতে পারছি? এতটুকু অংশ ক্লিয়ার ভাইয়া?
আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের এখানে যে সেগমেন্টটুকু ছিল দেখো, এখানে মেইন যে ফ্যাক্টরটা রিকমেন্ডেশন, সুপারিশ বা উপদেশ ব্যবহার করতে শুড ব্যবহার করা হয়। ইউ শুড ওয়ার্ক হার্ডার টু গেট সাকসেস ইন লাইফ। আমি তোমাকে বললাম যে ভাই তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার আরো বেশি পরিশ্রম করা উচিত, কিন্তু তুমি মানলা না। তো তুমি না মানলে আমি কিছু করতে পারবো না। এই উচিত অর্থে আমরা শুডের ব্যবহার করে থাকি। অব্লিগেশন বা বাধ্যবাধকতা, কোনো কাজ করা ভালো বা গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে শুডের ব্যবহার করা যায়। প্রবাবিলিটি বা সম্ভাব্যতা, শুডের ব্যবহার করা যাবে। এরপরে দেখো প্রশ্নবোধক বাক্যে অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার জন্য শুডের ব্যবহার। শুড হ্যাভ প্লাস ভি3, অতীতে কোনো কাজ করা উচিত ছিল এরূপ বুঝাতে শুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার হয়। এখানে যে বিষয়টা ছিল, আই শুড হ্যাভ ফোনড ইউ বাট আই ফরগট, অর্থাৎ আমার তোমাকে ফোন দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি। এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখো। এগুলো সবগুলো আমার জয়কলির বইতে আছে। আমাদের জয়কলির বইয়ে, ইংলিশ বিচিত্রা বইয়ে এইগুলো সব পেয়ে যাবেন। আর যাদের বই নাই একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখবা। একটু স্ক্রিনশট দিয়ে আমরা একটু এসএস ডান লিখবো ভাইয়া। একটু স্ক্রিনশট দিয়ে আমরা এসএস ডান লিখবো। দিছি ভাই, দিলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবাই একটু জানাও ভাইয়া। একটু স্ক্রিনশট দেওয়া হলে আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা দেখি। বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন, অর্থাৎ তুমি যে কোনো ক্লাসরুমে গেছো, তুমি এখন ক্লাসের টিচার ক্লাস নিচ্ছে, তুমি কি তার অনুমতি না নিয়ে যাইতে পারবা? তাহলে এক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে পারি, একটু উত্তর করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 5, একটু উত্তর করি। বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, বই আছে ভাইয়া? হ্যাঁ, বই থাকলে অবশ্যই তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু উত্তর করি, সবার উত্তর দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু উত্তর করার চেষ্টা করি। কি ছিল? বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশের পূর্বে। এই অংশটা কি ছিল ভাইয়া? পাস্টে। বিফোরের ব্যবহার আছে, তার মানে পরেরটাও তোমাকে পাস্টেই রাখতে হবে। দেখো, শুড সিক হবে না, সিক হবে না, উড হ্যাভ শট হবে না, হবে শুড হ্যাভ শট। অর্থাৎ তুমি যে কোনো ক্লাসরুমে প্রবেশের পূর্বে তোমার অবশ্যই শিক্ষকের পারমিশন নেওয়া উচিত ছিল। বুঝতে পারছো? কারেক্ট অ্যান্সার হবে পাসের কত? সি, শুড হ্যাভ শট। আজকের টপিকটা কিন্তু তুলনামূলক ইজি বলা যাবে না। ওকে, তোমরা বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। পরবর্তী দেখো, ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, শি ড্যাশ বি, শি হ্যাজ নট গট এ রিং অন হার ফিঙ্গার। উত্তর করে দেখি কোশ্চেন নাম্বার 6। তোমরা না পারলেও তো আমি সলভ করে দিচ্ছি, বাট তোমরা যে উত্তর করো না কেন এটাই তো বুঝলাম না। উত্তর করি একটু, কোশ্চেন নাম্বার 6। ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, তুমি মনে করেছিলা সে বিবাহিত। কি মনে করেছিলা ভাইয়া? বিবাহিত। কাউকে দেখে কিন্তু এই হুটহাট বিবাহিত মনে করা যাবে না। আমাদের এখানে রাব্বি ভাই আছেন, আমার যিনি ক্যামেরা এবং এই সেটআপ অনলাইন স্টুডিও সবকিছু মেনটেন করতেছেন, ইনি যাকে তাকেই দেখে বিবাহিত মনে করেন। এই কাজগুলো কিন্তু তোমরা এগুলো কখনোই করবা না ভাইয়া। অন্যের বউকে দেখে বিবাহিত অবিবাহিত করার জাজমেন্ট করার রাইটস কিন্তু আপনাকে দেয়া হয় নাই। ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, আমরা কিন্তু বন্ধু বান্ধবদের মাঝে গল্প করতে প্রায় প্রায় বলি যে মনে হয়েছে সে মেয়েটা বিবাহিত। শি ড্যাশ বি, শি হ্যাজ নট গট এ রিং অন হার ফিঙ্গার। সে মাস্ট নট বি, শি হ্যাজ নট গট এ রিং অন হার ফিঙ্গার। অর্থাৎ বিবাহিত যদি হয়ে থাকে তাহলে তার আঙ্গুলে অবশ্যই কি কি থাকবে ভাইয়া? অবশ্যই
রিং একটা থাকবে, এটা বি এর আমরা সাইন হিসেবে আমরা যেটা বুঝি। যেহেতু তার এখানে ফিঙ্গারে মাস্ট নট আছে, অর্থাৎ তার ফিঙ্গারে যেহেতু কোনো প্রকার রিং নাই, সে অবশ্যই বিবাহিত হতে পারে না। সুতরাং আপনাকে দেখেই কারো বিবাহিত জাজমেন্ট করা যাবে না। ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, তুমি ভেবেছিলা বা মনে করেছিলা সে বিবাহিত, বাট শি মাস্ট নট বি, সে অবশ্যই বিবাহিত না। কেন নয়? যেহেতু শি হ্যাজ নট গট এ রিং অন হার ফিঙ্গার, যেহেতু তার হাতে কোনো রিং ছিল না, সুতরাং সে অবশ্যই বিবাহিত না। ওকে, বুঝতে পারছি? প্রশ্নটা কিন্তু এগুলো একটু কঠিন লাগতেছে তোমাদের কাছে, আমার মনে হয়। কঠিন লাগলে আমাকে একটু জানাবো ভাইয়া, প্রশ্নগুলো একটু কঠিনই, বুঝতে পারছো? এই প্রশ্নটা সবাই ক্লিয়ার হলে একটু জানাও তো, এই প্রশ্নটা সকলে ক্লিয়ার হলে একটু জানাবো। টার্মটা আসলে একটু কঠিনই ছিল, বুঝতে পারছি? প্রশ্ন নাম্বার আমরা 6-এ আছি। অর্থাৎ আমরা কাউকে বিবাহিত হিসেবে জাজমেন্ট করার জন্য যে জিনিসটা বলে থাকি সেটা হচ্ছে তার অবশ্যই হাতে একটা রিং থাকতে হবে। যেহেতু রিং নাই, সে অবশ্যই বিবাহিত হতে পারে না। বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার কত দিছিলাম? 6 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 6 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। হ্যাঁ, একটু হার্ড আছে, এটা সত্য। পরবর্তী দেখো, মাস্ট হ্যাভ প্লাস V3 লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে অতীতে ঘটে যাওয়া কোনো কাজ, দ্য পেন ইজ আউট অফ ইঙ্ক, সামওয়ান মাস্ট হ্যাভ ইউজ ইট। একটু বোঝার চেষ্টা করো। লজিক্যাল কনক্লুশন আমি কিভাবে বলতে পারি? যেহেতু এই কলমটার কালি শেষ হইছে, তার মানে আমাদের যুক্তিযুক্ত কথা কি হতে পারে? অবশ্যই এই কলমটা দিয়ে কেউ না কেউ লিখছে ভাই, না লিখলে তো কালি শেষ হইতো না। নর্মাল সেন্সে বোঝার চেষ্টা করো। এই লজিক্যাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা যে ব্যবহারটা করে থাকবো সেটা হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস V3, মাস্ট হ্যাভ প্লাস V3। ওকে, মাস্ট হ্যাভ প্লাস V3 লজিক্যাল কনক্লুশন। দ্য স্ট্রিটস আর ওয়েট, অর্থাৎ রাস্তাটাতে কি পানি জমে আছে। ইট ড্যাশ লাস্ট নাইট, একটু উত্তর করে দেখি। 7 আমরা একটু উত্তর করব, আমরা একটু উত্তর করব ভাইয়া। তাহলে যেহেতু রাস্তা ভেজা, তার মানে অবশ্যই কি বৃষ্টি হইতে হবে। তাহলে আকাশ থেকে তো এমনি পানি পড়ে নাই, আকাশ থেকে পানি পড়া মানেই বৃষ্টি হবে। ওকে, তাহলে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। কারেক্ট অ্যান্সার কি দাঁড়াচ্ছে? মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। এটা প্রশ্ন বুঝতে পারছো? এটা কিন্তু মোটামুটি সহজ ছিল, এটা বুঝতে পারছি সবাই। আমরা ক্লাস শেষে রিটেনের একটু সাজেশন দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তোমরা অনেকেই অ্যান্সার করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। ডান লিখবা একটু ক্লিয়ার হলে। পরবর্তীতে দেখি, দ্য ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স সে দ্যাট হি ড্যাশ অল হিজ ওয়েলস ইয়ার ব্যাক, অর্থাৎ তার ড্রেস এবং অ্যাপিয়ারেন্সই বলে দেয় সে অনেক কিছু কি হারায় ফেলছে। একটু উত্তর করে দেখি। কোশ্চেন নাম্বার 8, প্রশ্ন নাম্বার 8 আমরা একটু উত্তর করব। মনে করো এখন আমি আজকে একটা ভালো শার্ট পরে আসছি, একটা ব্লেজার পরে আসছি, কালকে আমি একটা সিরা গেঞ্জি পরে আসছি, মানে একদম পুরা অবস্থা খারাপ। এমন তো অবস্থায় আমাকে দেখে কি জাজ করতে পারবা? সেটা হচ্ছে ভাই অবশ্যই ভাইয়া অবশ্যই সবকিছু হারাই ফেলছে, অথবা মানে আমার সেন্স থাকলে তো আমি এটা সিরা গেঞ্জি পরে ক্লাসে চলে আসবো না, অবশ্যই সেরা টি শার্ট পরে আসবো, অবশ্যই আসবো না। সুতরাং বাক্যটা এমন হতে পারে কি ছিল? দ্য ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স সেজ দ্যাট, তার ড্রেস এবং অ্যাপিয়ারেন্সে বলে দিচ্ছে সে অবশ্যই তার কিছু সম্পদ হারাই ফেলছে। এই অবশ্যই অর্থে কারেক্ট অ্যান্সার হবে মাস্ট হ্যাভ লস্ট। বুঝতে পারছো? শুনো, এই মডাল উত্তর করার জন্য তোমার সেন্টেন্সের অর্থ বুঝতে হবে, সেন্টেন্সের অর্থ বুঝে বুঝে করতে হবে, অর্থ বোঝার বিকল্প নাই। অর্থ বোঝার বিকল্প নাই। কোশ্চেন নাম্বার 8 ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। অর্থ বোঝার বিকল্প নাই। কোশ্চেন নাম্বার 8 ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি কি আছে। দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট ইজ গন সামওয়ান এলস। কি হবে বলো দেখি।
ডান তিথি, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার আমরা 9 এ আছি। তাহলে দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং এট ইজ গন, যেহেতু আমি যেটা দেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে। সামওয়ান এলস মাস্ট হ্যাভ বট, কেউ অবশ্যই এটা কিনে ফেলছে, মাস্ট হ্যাভ বট। ওকে, এখানে বিষয়টা কি ছিল, যেহেতু আমি মনে করো কালকে একটা দোকানে আমি একটা টি শার্ট দেখে আসছি, এই বিষয়টা এমনই ছিল যে আমি একটা রিং দেখে গিয়েছি, যেহেতু এটা নাই তার মানে অবশ্যই বিক্রি হয়ে গিয়েছে। বুঝতে পারছি? কোয়েশ্চেন নাম্বার 9 আমরা কি ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 10 একটু দেখার চেষ্টা করি। ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন ক্লার্ক, তুমি অবশ্যই হেলেন ক্লার্ক সম্পর্কে জেনে থাকবে। একটু উত্তর করো। তুমি অবশ্যই হেলেন ক্লার্ক সম্পর্কে জেনে থাকবে। তুমি অবশ্যই হেলেন ক্লার্ক সম্পর্কে জেনে থাকবে। ওকে, কি হবে উত্তর? কোশ্চেন নাম্বার 10। হ্যাঁ, মায়া আনসার করছে বি। উত্তর করে দেখি। ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড, তুমি অবশ্যই হেলেন ক্লারের নাম জেনে থাকবে। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এগুলো কিন্তু খুবই আসার মতো কিছু প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 10 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। 11 দেখো, মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে বর্তমানে চলমান কাজ বোঝাতে দ্য লাইন ইজ বিজি সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য ফোন। আমি যদি বলার চেষ্টা করি, মনে করো আমি তোমাকে ফোন দিচ্ছি, আমি যে কোনো একজনকে ফোন দিচ্ছি, তুমি তোমার ভাইকে ফোন দিচ্ছ। বিষয়টা ছিল যেহেতু তার ফোনটা ব্যস্ত দেখাচ্ছে, তার মানে আমার লজিক্যাল কম্বিনেশনটা কি দাঁড়াবে? ফোন ব্যস্ত দেখার উদ্দেশ্য অবশ্যই সে কারো না কারোর সাথে কথা বলতেছে, কারো না কারোর সাথে কথা বলার কারণেই কিন্তু তার ফোনটা ব্যস্ত দেখাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমার স্ট্রাকচার হবে মাস্ট বি এর পরে ভার্বের সাথে আইএনজি, মাস্ট বি এর পরে ভার্বের সাথে আইএনজি। দেখো, দ্য লাইন ইজ বিজি সামওয়ান মাস্ট বি, তাহলে কি হবে উত্তর? কোশ্চেন নাম্বার 11 একটু উত্তর করে দেখি। 11 একটু উত্তর করি। সবাই সবাই উত্তর করি, এটা তো আমি বলে দিছি, পারবো। সামওয়ান মাস্ট বি এরপরে হবে ভার্বের সাথে আইএনজি। এ নাম্বারটা হতে পারে, বি নাম্বার শুড বি হবে না, মাস্ট হ্যাভ হবে না, শুড হ্যাভ হবে না। কারেক্ট অ্যান্সার এ নাম্বার। ওকে, মাস্ট বি ইউজিং। বুঝতে পারছি? কত আছি আমরা? কোয়েশ্চেন নাম্বার 11। আমরা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ইংল্যান্ড আর গোয়িং টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ইউ ড্যাশ বি জকিং। অর্থাৎ ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছে, তুমি কি আমার সাথে মজা নাও বা যোগ করতেছো? একটু উত্তর করো দেখি। একটু উত্তর করি ভাইয়া। তিথি, থ্যাংক ইউ সো মাচ। পড়ো ভালোভাবে, সবাই পড়ো। যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও। ক্লিয়ার থাকতে হবে, সবকিছু ক্লিয়ার থাকতে হবে ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার কত কত দিছিলাম আমরা? 12। একটু উত্তর করো ভাইয়া। হ্যাঁ, এগুলো না পারলে তো হবে না, পারতে হবে এগুলো ভাই। উত্তর করো প্লিজ, সবাই একটু উত্তর করি দ্রুত, এগুলো পারতে হবে। ফারিয়া অ্যান্সার করছে, তিথি অ্যান্সার করছে। তোমরা কি পারো না? না পারলে বলতেছো না কেন? না পারলে তো আমি বলে দিই, সমস্যা কোথায়? এগুলো পারতে হবে। ইংল্যান্ড আর গোয়িং টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ইউ ড্যাশ বি জকিং, এগুলো পারতে হবে ভাইয়া। আরে পারলে তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের ফুল অ্যান্সার হবে, অর্থাৎ আজকে যা পড়াইছি সবগুলো উত্তর দিতে পারবা, তার জন্য ভালো স্পেশাল ট্রিটের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তার জন্য 1 টাকার চা না। ওকে, ইংল্যান্ড আর গোয়িং টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ইউ মাস্ট বি জকিং। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। প্রশ্ন নাম্বার 12 কারো কোনো কনফিউশন? 13 দেখো, উড রেদারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। উড রেদারের ব্যবহারে 5 স্টার দিয়ে রাখো। উড রেদারের ব্যবহারে 5 স্টার দিয়ে রাখো। ওকে,
উড রাদার মানে হচ্ছে বরং ভালো, বরং ভালো অর্থে ব্যবহৃত হবে, বরং ভালো অর্থে ব্যবহার হয় হচ্ছে উড রাদার, এবং এরপরে ব্যবহৃত হবে হচ্ছে ভার্বের বেস ফ্রম। ওকে, এরপরে আমরা দেখো আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মৃত্যুবরণ করব, তাও ভিক্ষা করব না। ওকে, বরং ভালো অর্থে। এই উড রাদারের নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে নট বসবে, যেমন উড রাদার নট প্লাস ভার্বের বেস ফ্রম, আই উড রাদার নট টেক টি, আই উড রাদার নট গো দেয়ার। এই পেজটা একটু স্ক্রিনশট দাও, এবং উড রাদারের পরে ব্যবহার হয় কিন্তু দেন, এটা একটু লিখে নাও। এবং হ্যাড বেটারের মতো উড রাদারের পাস্ট টেন্সকে না বুঝিয়ে প্রেজেন্ট ও ইমিডিয়েট ফিউচার, যেটাকে আমরা বলে থাকি অদূর ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যৎকে বুঝিয়ে থাকবে। এখানে দেখো ছিল আমাদের এই অংশটুকু একটু দেখাই নিবা, অদূর ভবিষ্যৎ আর প্রেজেন্ট এক, আর দেনের ব্যবহার আসবে এখানে। একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখো ভাই, একটু স্ক্রিনশট দিয়ে আমরা একটু এসএস ডান লিখি, একটু স্ক্রিনশট দিয়ে আমরা একটু এসএস ডান লিখি। আমরা প্রশ্ন সলভে চলে যাই। উড রাদারের ব্যবহার আমি 5 স্টার দিতে বলছি, সর্বোচ্চ আসার মতো টপিক। ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট, বাক্যটার মিনিং এমন যে বন্ধু তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি আর তোর সাথে যাইতে চাই না। আমরা কিন্তু অনেক সময় এমন করি যে বন্ধু চল একটু ঘুরে আসি, বা চল একটা কাজে যাই। এখন আরেক বন্ধুকে মানে কনভিন্স করার জন্য বলে থাকি বন্ধু আমি যদি তুই কিছু মনে না করিস আমি কিন্তু যাইতে চাচ্ছি না, বাট তোর জোরাজুরিতে আমি যাইতে বাধ্য হচ্ছি। এই ক্ষেত্রে কি হবে কারেক্ট আনসার? উত্তর করো। কোশ্চেন নাম্বার 13, আমি প্রত্যেকের উত্তর দেখতে চাই। কোশ্চেন নাম্বার 13 একটু উত্তর করি ভাইয়া। ফারিয়া অ্যান্সার করছে ডি, ইসরাত অ্যান্সার করছে ডি, তিথি অ্যান্সার করছে এ। তাহলে কি হবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রেদার নট এর পরে আমরা বলছিলাম ভার্বের বেস ফ্রম, তাহলে কি হবে? গো, গন হচ্ছে V3 হবে না, গোয়িং আইএনজি হবে না, টু গো ইনফিনিটিভ এটাও হচ্ছে না, এটা তো নন ফাইনাইট ভার্ব। ওকে, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার, আই উড রেদার নট গো। থ্যাংক ইউ সো মাচ। হি উড রেদার দ্যাট ইউ টুমরো। উত্তর করে দেখি কোয়েশ্চেন নাম্বার 14। বরং ভালো, উড রেদারের ব্যবহার প্রতিবার ঢাবিতে আসে, উড রেদারের ব্যবহার প্রতিবার আসে। উড রেদারের ব্যবহার কিন্তু প্রতিবার আসে। উড রেদারের পরে আমার ভার্বের বেস ফ্রম বসাইতে হবে। কি বসাইতে হবে? ভার্বের বেস ফ্রম। এখন বেস ফ্রম কোন অপশনে আছে? বেস আছে কাম, উইল কাম, ফিউচার, কেম, পাস্ট, শুড কামও হচ্ছে না। 14 ক্লিয়ার। ওকে, 14 এ নাম্বার। 14 বি হবে না পলি, এ হবে কারেক্ট অ্যান্সার। না বুঝতে পারলে জানাও। এরপরে চলে আসো হ্যাড বেটার। হ্যাড বেটার এই দেখো, এটা করা ভালো উচিত। হ্যাড বেটার ব্যবহৃত হবে আমরা জ্ঞান দেওয়ার ক্ষেত্রে, মানে আমাদের পাশের বাসার আন্টিরা যে আমাদেরকে জ্ঞান দেয়, বাবা তুই এটা কর ওটা কর, ওর নিজের মেয়ে ওর নিজের ছেলে করতেছে না, বাট আপনারা কিন্তু জ্ঞানটা দিচ্ছে। এগুলো জ্ঞান শোনার দরকার নাই। আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলে ওনাকে আর উত্তর দিতে হবে না, সে অটোই উত্তর পেয়ে যাবে। বাট চান্স না পেলে কিন্তু প্রেশার আছে ভাইয়া। কি ছিল? এটা করা ভালো উচিত, বরং ভালো অর্থে হ্যাড বেটারের ব্যবহার আমরা দেখতে পাই। স্টুডেন্ট হ্যাড বেটার স্টাডি হার্ড বিফোর দেয়ার ফাইনাল এক্সামিনেশন। অর্থাৎ তোমার ফাইনাল এক্সামিনেশনের পূর্বে তোমার অবশ্যই বেশি বা অনেক ভালো করে পড়া উচিত। এরপরে কি ছিল? ইউ হ্যাড বেটার হেল্প দ্য পোর। তোমার একটা ভালো সাইড হতে পারে তোমাকে অবশ্যই কি গরিবদের সাহায্য করার জন্য। ওকে, এর পরবর্তীতে ইউ হ্যাড বেটার লিভ নাও অর ইউ উইল মিস দ্য বাস। তোমার এখনই রুম থেকে বের হয়ে যাওয়া উচিত, অথবা তুমি বাসটা মিস করে ফেলবা। এই জাতীয় ব্যবহারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফ্রম। হি উড রেদার দেন ইউ কাম টুমরো। না ভাইয়া, ওটা ফিউচার হবে না, উইল কাম হবে না, বেস ফ্রমে হবে। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি কি আছে।
উই হ্যাড বেটার ড্যাশ দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন। উত্তর করি দেখি। হ্যাড বেটারের পরে কিন্তু বসবে ভার্বের বেস ফ্রম, হ্যাড বেটারের পরেও বসবে ভার্বের বেস ফ্রম। দেখি বেস ফ্রম কোন কোন অপশনে আছে, বেস ফ্রম কোন কোন অপশনে আছে একটু জানাও। কোশ্চেন নাম্বার 15 কি হবে? কি হবে কারেক্ট অ্যান্সার? উত্তর করি। তাহলে উই হ্যাড বেটার চেক দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন, আমাদের উচিত এক্সামিনেশনের শিডিউলটা চেক করা। কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। ওকে, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। তোমরা অনেকেই পারতেছো। কোশ্চেন নাম্বার 16 এ চলে যাই। এখানে আছে প্রেফার। প্রেফারের ক্ষেত্রে ব্যবহার মাথায় রাখবা, প্রেফারের পরে হবে, লিখে নাও, প্রেফার প্লাস টু প্লাস ভার্ব, প্রেফার প্লাস টু প্লাস ভার্ব, এরপরে এক্সটেনশনের পরে রেদার দ্যান বসতে পারে। কি বসতে পারে? এক্সটেনশনের পরে বসতে পারে রেদার দ্যান, কিন্তু প্রেফারের পরে টু বসবে। মাথায় রাখবা, প্রেফারের পরে যদি ভার্বের বেস ফ্রম থাকে পরের অংশেও বেস ফ্রম, আর আইএনজি থাকলে পরের অংশেও আইএনজি। নরমালি টু এর পরে ভার্বের বেস ফ্রম আমরা জানি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রেফারের ক্ষেত্রে আগের অংশ পরের অংশ সেম রাখতে হবে। অর্থাৎ এখানে আগের অংশ আইএনজি থাকলে পরের অংশ তোমার টু এর পরে আইএনজি বসাইতে হবে। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্নটা দেখি আমরা একটু। আই প্রেফার সুইমিং টু ড্যাশ। এই দেখো সেম কন্ডিশনের প্রশ্ন, একটু উত্তর করো দেখি। কোশ্চেন নাম্বার 16, প্রশ্ন নাম্বার 16 আমরা একটু উত্তর করি ভাই। প্রশ্ন নাম্বার 16 আমরা একটু উত্তর করি। আই প্রেফার সুইমিং টু ড্যাশ। তাহলে আই প্রেফার অর্থাৎ এখানে সাবজেক্ট ছিল হচ্ছে আই, এরপরে ছিল প্রেফার সুইমিং, অর্থাৎ ভার্বের সাথে কি আছে? আইএনজি। ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, সুতরাং এই টু এর পরবর্তী ভার্বের সাথে আমার বেস ফ্রম হওয়ার কথা, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রেফার থাকার কারণে এখানে বেস ফ্রম হবে না। কারেক্ট অ্যান্সার হবে ওয়াকিং, আইএনজি যুক্ত। ওকে, কোশ্চেন নাম্বার 16, এনি কনফিউশন? Question number 16, any confusion? 17 দেখো, I would dash a blue bed cover dash a green tea, অর্থাৎ গ্রিন ওয়ান। I would dash a blue bed cover, আমি একটা ব্লু বেড কভার কি করি? প্রেফার করি। dash a green one কি হবে কারেক্ট অ্যান্সার? 17। উত্তর করে দেখি। ক্লিয়ার, থ্যাংক ইউ। 17 এনি 17 একটু উত্তর করো ভাইয়া, আমাদের টাইমস মানে শেষের পথে টাইম, বুঝছো? একটু উত্তর করি দ্রুত। 17 রে। তাহলে আই উড প্রেফার এ ব্লু বেড কভার টু আ গ্রিন ওয়ান, কারেক্ট অ্যান্সার এ নাম্বার। ওকে, 17 কারেক্ট অ্যান্সার এ, থ্যাংক ইউ। 18 দেখতেছি ইউজ টু, অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু এর পরে ভার্বের বেস ফ্রম, লিখে নাও। অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু এর পরে ভার্বের বেস ফ্রম, এটা পরীক্ষায় খুবই আসে। অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু এর পরে বেস ফ্রম বসে, ইউজ টু এর পরে কি বসে? ভার্বের বেস ফ্রম। আমাদের জয়কলি বিচিত্রা বইয়ে, এবং হ্যাঁ তোমরা যারা লিখিত অংশ নিয়ে খুব বেশি টেনশনে আছো তাদের জন্য কিন্তু আমাদের জয়কলির রিটেন বই চলে আসছে। রিটেন বইটা অবশ্যই কালেক্ট করে নেবেন। ওকে, দেখো, উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস হোয়ার উই ড্যাশ ইন দ্য 1960s, অর্থাৎ যেখানে আমরা 1960 এর দিকে বসবাস করতাম। বুঝছি? তাহলে কি হবে কারেক্ট অ্যান্সার? কোশ্চেন নাম্বার 18 উত্তর করে দেখি একটু ভাই। কোশ্চেন নাম্বার 18 আমরা একটু উত্তর করি। অ্যান্সার আসতেছে ডি। তাহলে যেখানে আমরা কি করছিলাম ভাইয়া? আমরা 1960 সালের দিকে বসবাস করতাম, মানে তৎকালীন সময়ে আমার অভ্যাস ছিল, তার মানে অতীতের অভ্যাস যেহেতু আছে, কারেক্ট অ্যান্সার হবে ইউজ টু এর পরে ভার্বের বেস ফ্রম। ইউজ টু এর পরে ভার্বের বেস ফ্রম কোন অপশনে আছে একটু মিলাও দেখি। ইউজ টু এর পরে ভার্বের বেস ফ্রম আছে অপশন নাম্বার ডি তে। ওকে, কারেক্ট অ্যান্সার ডি, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার 19, হি ড্যাশ টু রাইড বাইসাইকেল, হি ড্যাশ টু রাইড বাইসাইকেল। কোশ্চেন নাম্বার 19 একটু উত্তর করো। কোশ্চেন নাম্বার 19 একটু উত্তর করবো। He dashed to ride bicycle.
তাহলে কারেক্ট आंसर কি হবে 19 হি ইউজড টু রাইড বাইসাইকেল কারেক্ট आंसर বি নাম্বার ওকে হি ইউজড টু রাইড বাইসাইকেল সে বাইসাইকেল চালাতে অভ্যস্ত তার আছে ওকে পরবর্তী আনলাইক দ্য পিপল অফ কোল্ড কান্ট্রিজ উই ড্যাশ ইন হট ক্লাইমেটস একটু উত্তর করে দেখি 20 কোশ্চেন নাম্বার 20 এই প্রশ্নটা খুব সম্ভবত মেডিকেলে আসে এমবিবিএস এ উত্তর করি কোশ্চেন নাম্বার 20 used to living unlike the poor people of cold countries we used to living in hot climates used to live are used to living দেখো অর্থাৎ কোল্ড কান্ট্রিজ বা শীতার্ত দেশগুলোর থেকে আমরা কি করি একটু হট ওয়েদারে বসবাস করে থাকি তাহলে কারেক্ট आंसर কি হবে কোশ্চেন নাম্বার 20 যেহেতু উই হচ্ছে সাবজেক্টটা প্লুরাল সুতরাং উই এর সাথে বসবে আর কোন অপশনে আছে আর ইউজড টু লিভিং ওকে কারেক্ট आंसर ডি নাম্বার তোমরা যারা ডি দে গিয়েছো থ্যাংক ইউ সো মাচ কোশ্চেন নাম্বার আর একটা অংশ আছে নিড এই নিড শব্দটা একটু লিখে নাও নিডটা গুরুত্বপূর্ণ এই নিড অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুই ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে সুতরাং অক্সিলারি প্রিন্সিপাল দুই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এই কারণে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে নিডের ব্যবহারটা একটু গুরুত্বপূর্ণ এই নিড হ্যাভ টু অথবা হ্যাজ টু এবং নিডের মিনিং হচ্ছে প্রায় কাছাকাছি ওকে এই ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন দেখি দ্য পিপল হু ব্যাডলি নিডেড রিলিফ ম্যাটেরিয়ালস ওয়্যার গ্যাদারিং এট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রেমাইসিস প্রিমাইস মানে হচ্ছে প্রাঙ্গণ এই শব্দটা একটু লিখে নাও প্রিমাইস মানে হচ্ছে প্রাঙ্গণ অর্থাৎ এখানে দেখো পিপল হু ব্যাডলি নিডেড রিলিফ ম্যাটেরিয়ালস ওয়্যার গ্যাদারিং এট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রিমাইস প্রাঙ্গণে অর্থাৎ একটা জিনিস মাথায় রেখো আমি মনে করো আমার ত্রাণের কাপড় প্রয়োজন হয়েছে আমার ত্রাণের খাবার প্রয়োজন হয়েছে আমরা কিন্তু কেউ ইচ্ছা করে ভাই ত্রাণ বা সহযোগিতা নিতে চাই না আমরা নিজে ইনকাম করে কষ্ট করে চলতে চাই তারপরে সহযোগিতা নিতে চাই না বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমার এলাকায় বন্যা হয়েছে তোমার তো কিছু করার নাই তোমাকে নিতেই হচ্ছে এক্ষেত্রে আমরা এটাকে কি বলবো ব্যাডলি নিডেড ওকে এই নাম্বার কারেক্ট आंसर 21 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া 21 ক্লিয়ার হলে একটু ডান লিখবো আর হ্যাঁ আমরা কিন্তু রিটেন নিয়ে আর 1-2 মিনিট কথা বলার আমাদের বাকি আছে একটু ডান লিখবো শুনো আমাদের এই প্রশ্নগুলো প্রতিটাই বিগত সালে ঢাকা ইউনিভার্সিটি বিসিএস জগন্নাথ রাজশাহীতে আসা সুতরাং এগুলাই আসবে এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নটা দেখো which of the following can be used as a modal and as a main verb অর্থাৎ এটা মডাল হিসেবে হতে পারে মেইন হিসেবে হতে পারে উত্তর করে দেখি কোশ্চেন নাম্বার 22 একটু উত্তর করব লাস্ট কোশ্চেনস অফ দিস ক্লাস তার মানে যেটা মডাল হিসেবে ব্যবহৃত হতে পারে এবং যেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে নিড সেটা কি ভাইয়া নিড সুতরাং এটাকে আমরা বলে থাকি সেমি মডাল ওকে এটাকে আমরা সেমি মডাল ভার্ব বলে থাকি 22 বি থ্যাংক ইউ সো মাচ তোমরা আজকে যারা পুরো ক্লাসটা করছো এখানে যে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করছি প্রথমে লিখিত নিয়ে যে কথাগুলো আমি বলছি আশা করি আপনাদের খুবই কার্যকরী হবে এই আলোচনাটুকু এবং পুরো অংশে আমি যে কথাগুলো বলার চেষ্টা করছি একটু মেইনটেইন করে চলতে হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার টার্গেট থাকে অবশ্যই এগুলো একটু মেইনটেইন করে চলতে হবে আমাদের যে কথাটুকু বাকি ছিল তোমরা লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা ছিলা আমাদের মডেল নিয়ে যা প্রশ্ন আসুক এর বাইরে কিছু আসবে না মডেল এবং রিটেন ওভারঅল যে আলোচনাটুকু ছিল একটু মন্তব্য দেখতে চাই একটু সৎ মন্তব্য আর যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা আপনাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা একটু দিয়ে নেই পরিচয় আমরা প্রত্যেকদিন ক্লাস শেষে দেওয়ার চেষ্টা করি আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদ আনোয়ার সজীব আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি ওকে এবং এই নামই আমার ফেসবুক আইডি আছে ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা আমাকে জানাতে পারবেন অথবা তোমরা যারা হোমওয়ার্ক করবা একটু হোমওয়ার্কগুলো সাবমিট করতে পারো 01934079635 এই হোয়াটসঅ্যাপ নম্বরে সাবমিট করতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে এবং আমাদের আজকের এই আলোচনাটুকু তোমাদের সকলের জন্য ফলপ্রসূ হবে এই প্রত্যাশায়
আমরা আজকে এখানে শেষ করব। যাওয়ার পূর্বে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে অবশ্যই ভাই হোমওয়ার্ক সাবমিট করো। বিগত সালের প্রশ্নগুলো আমি যেভাবে অ্যানালাইসিস করে দিছি এভাবে মেনটেন করে একটু পড়ার চেষ্টা করো, ভালো করবা, এতটুকু নিশ্চিত থাকো ভালো করবা। আর যে কোনো প্রশ্ন তোমাদেরকে বলছিলাম পুরো ক্লাস সম্পর্কে সৎ মতামত, আপনাদের কি কোনো মতামত নাই? বলেন, ক্লাস কি ভালো লাগে নাই? ভালো লাগলে সেটাও বলবেন, উপকার হইলে অবশ্যই বলবেন, না হলে সেটাও বলবেন। যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা আমি প্রত্যাশা করি তোমাদের প্রস্তুতি ভালো হবে। সবার একটু সৎ মতামত দেখতে চাই। লাস্ট 1 মিনিট শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনাদের মতামত নাই? জয়গুলি পরিবারের পক্ষ থেকে আমরা যে ক্লাসগুলোর আয়োজন করার চেষ্টা করতেছি প্রতিটা ক্লাসই খুবই কার্যকরী হচ্ছে ইনশাআল্লাহ। যারা ক্লাসটা অনেক ভালো ছিল, রিটেন নিয়ে প্রবলেম ছিল, রিটেন নিয়ে আর কোনো কোশ্চেন, যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এক কথায় অসাধারণ সীমান্ত, থ্যাংক ইউ। দোয়া রাখো ভাইয়ের জন্য যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা পর্যন্ত আপনাদের ক্লাস কন্টিনিউ করতে পারি। আর কোনো কনফিউশন? আমি আশা করি আপনাদের মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমি নিজেও মানুষ, ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। বুঝতে পারছি? বলি আপনাদের মতামত একটু দেখতে চাই। মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। খুব ভালো লাগছে, ভাইয়ের জন্য দোয়া রাখো। চান্স পেলে ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হবে। দোয়া রাখো ভাইয়ের জন্য, ইনশাআল্লাহ চান্স পেলে যাতে ক্যাম্পাসে দেখা হয়। ঠিক আছে ভাইয়া, আমরা যারা হোমওয়ার্ক করব আমার হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আপনারা হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। আর আজকের ক্লাসটা যারা শেয়ার দিবা তারা দাগানো স্লাইডটা কালেক্ট করতে পারবা। ওকে, সুতরাং লাস্ট একটা কথা বলি, মাথায় রেখো, নিজেকে ফাঁকি দিও না, নিজের সাথে প্রতারণা করিও না। কি বলছি ভাইয়া? একটা লাইন মাথায় রাখবো, একটু সবাই যে কথাটা লিখে নিবা, নিজের সাথে প্রতারণা করব না, নিজের সাথে প্রতারণা করব না, তাহলে অবশ্যই ঠকবো না, ইনশাআল্লাহ। নিজের সাথে প্রতারণা করব না, ঠকবো না ইনশাআল্লাহ। আমি আজকে এই কথাটা বলে দিলাম, কথাটা একটু মানে খাতায় নোট করে রাখবা। এখন নিজের সাথে প্রতারণা বলতে আমরা আসলে কি বুঝতেছি, নিজের সাথে প্রতারণা বলতে আমরা কি বুঝি? এখন আমাদের মাঝে খুবই একটা কমন সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে ভাই পড়তে বসি, আধা ঘন্টা পড়ি, 50 মিনিট মোবাইল টিপি। এই যে বিষয়টা, তুমি যখন পড়তে বসছো মানে শুধু পড়বা, যখন ফোন চাপতেছো ভাই তুমি 1 ঘন্টা ফোন চাপো, কোনো সমস্যা নাই, বাট তুমি পড়তেছো মানে পড়বা, কাউকে দেখানোর জন্য পড়ার কোনো দরকার নাই। এই কথাটা খাতায় লিখে রাখবা, একদম টেবিলের উপরে লিখবা যে নিজের সাথে প্রতারণা করবা না। তোমরা কিন্তু কি করো, অনেকের বাবা মা বাইরে থাকে, তুমি মেসে থাকো, তুমি করো কি, কেউ তো আমার দেখতেছে না, তুমি সারাদিন ফোন চাপতেছো। ভাই মাথায় রেখো, খুবই একটি কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছ, দেশের বিদ্যাপীঠে পরীক্ষা দিতে যাচ্ছ, এটা এত ইজি জার্নি না, এটা মজায় ঘুমায় শুয়ে এই কাজ হবে না ভাই। ওকে, দেখা হবে কোথায়? দেশের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আপনাদের যাদের দেখা মানে হবে এরকম স্বপ্ন আছে, আপনারা একটু জানান দেখি, ইনশাআল্লাহ দেখা হবে কি? শেষ করে দিব ভাইয়া, দেখা হবে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, দোয়া থাকবে, অবশ্যই দোয়া থাকবে, ভালো করে পড়ো। আমি চাই আমার প্রত্যেকটা শিক্ষার্থী চান্স পাক, আমি যাদেরকে একদিনও পড়িয়েছি আমার প্রত্যেকটা শিক্ষার্থী চান্স পাক, এই প্রত্যাশায়। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো আলোচনায়। জয়কলি পরিবারের সাথেই থাকো এবং যে কোনো প্রবলেমে অবশ্যই দেখা হবে ক্যাম্পাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।